প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমরা আলোচনা করছি বার কাউন্সিল অংশের পার্ট 3, 4, 5। অর্থাৎ আজকে বার কাউন্সিল অংশ আশা করি শেষ হয়ে যাবে। আমরা পড়ছি আইন আদালত বার এমসিকিউ ফাউন্ডেশন নোট, পার্ট 3, অনুচ্ছেদ 27 থেকে 46 প্রথমে আলোচনা করা হবে, অর্থাৎ বার কাউন্সিল অর্ডার, দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972, আর্টিকেল 27 to 46। আজকে আলোচনা করলে অর্ডার শেষ হয়ে যাবে। এরপরে কয়েকটি রুলস এবং তারপরে ক্যাননস আলোচনা করা হবে। অনুচ্ছেদ 27, উপ অনুচ্ছেদ 1। তাহলে অনুচ্ছেদের পরে যে ব্র্যাকেটে 1 লেখা আছে 27-এর পরে, এটাকে উপ বলা হবে, উপ অনুচ্ছেদ 1। তাহলে উপ অনুচ্ছেদ 1-এ কি বলা হচ্ছে? অ্যাডভোকেট হওয়ার যোগ্যতা বা কোয়ালিফিকেশনস টু বি অ্যান অ্যাডভোকেট। অ্যাডভোকেট তালিকাভুক্তির পরীক্ষায় অংশগ্রহণের জন্য আপনাদের সবারই আশা করি এই যোগ্যতাগুলো আছে, তাই আপনারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। প্রথম কি যোগ্যতা? এই যে এখানে ক দেওয়া আছে, ক হচ্ছে এটাকে বলে দফা বা ক্লজ। তাহলে দফা ক ইংরেজিতে হলে ক্লজ এ হতো, ছোট হাতের এ, বাংলাদেশের নাগরিক। বুঝতে পারলেন কামরুজ্জামান ভাই? জি স্যার। অনুচ্ছেদ 27, অনেক সময় ধারা হতে পারে, ধারা 27। তাহলে 27-এর পাশে ফার্স্ট ব্র্যাকেটে যদি 1, 2, 3 সংখ্যা থাকে, এগুলোকে উপ বলা হবে, সাবসেকশন বা সাব আর্টিকেল। তারপরে তাহলে যদি, ধারার বেলায় হ্যাঁ মানে ধারার বেলায় উপধারা আর অনুচ্ছেদের বেলায় উপ অনুচ্ছেদ বলতে হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, উপ অনুচ্ছেদ। এবং জি এই যে একের আন্ডারে যে আবার ইংরেজিতে ছোট হাতের এবিসি এবং বাংলায় ক খ, জি এই যে এগুলোকে বাংলায় বলা হবে দফা, আর ইংরেজিতে বলা হবে ক্লজ। ঠিক আছে? জি স্যার। জি স্যার। তাহলে সেকশনের কথা যদি বলি, সেকশনের আন্ডারে সাবসেকশন, তার আন্ডারে থাকে ক্লজ। ঠিক আছে, বুঝিয়ে দিলাম। জি স্যার। ছোট ছোট জি বিষয়, যদিও এগুলো পরীক্ষার বিষয় না, কিন্তু জানতে হবে। কারণ অনেক সময় এগুলো আপনার হিয়ারিং এর সময় কোড করা লাগে। কোর্টকে বলতে হয়, ইওর অনার, যে এত নম্বর সেকশনের এত নম্বর ক্লজে দেখেন এটা লেখা আছে, বা আমার আর্জির এত নম্বর দফায় লেখা আছে। তখন দফা শব্দের অর্থ কি, সিনিয়রকে জিজ্ঞাসা করতে লজ্জা লাগতে পারে। তো আমি আগেই ক্লিয়ার জি করে দিলাম, আমার স্টুডেন্টদেরকে আমি রেডি করে দিই, যেন অ্যাডভোকেট হওয়ার পরে অন্তত সিনিয়রের বকাবকি কম খেতে হবে। মানে প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজগুলো একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করি। তাহলে প্রথমত বাংলাদেশের নাগরিক ছাড়া অ্যাডভোকেট তালিকাভুক্তির পরীক্ষা দেওয়ারই যোগ্যতা তৈরি হবে না। দ্বিতীয়ত, ন্যূনতম বয়স 21 বছর, বয়সের ঊর্ধ্বসীমা নেই। এই যে ব্র্যাকেটে বয়সের ঊর্ধ্বসীমা নেই, এটা আমার নোটে শুধুমাত্র লেখা আছে। তার মানে কারো বয়স যদি 100 বছরও হয়ে যায়, তার মানে উনি বেঁচে আছেন জাস্ট, এবং তার অন্যান্য যোগ্যতা আছে, তাহলেই তিনি পরীক্ষা দিতে পারবেন। মানে ঊর্ধ্বসীমা নেই। এবং অনেকেই দেখবেন যে ফেসবুকে একটু, এই যে রিভিউ আন্দোলনের পরে কি হচ্ছে, জি একটা গুজব আলোচনা মতো। জি হচ্ছে, স্যার। জি জি জি। আলোচনা হচ্ছে যে ঊর্ধ্বসীমা হয়তোবা করে দিবে 40 বছর, 50 বছর। এটা হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ, এবং এটা হলেও আরো বড় ধরনের আন্দোলন হয়ে আবার বাতিল হয়ে যাবে। কি কারণে? কারণ ল কলেজগুলোর অ্যাডমিশন বন্ধ করে দিতে হবে। আর ল কলেজের অ্যাডমিশন বন্ধ করে দিলে ল কলেজের টিচার স্টুডেন্টরা কি বসে থাকবে? বসে থাকবে না। জি অর্থাৎ কোনো কিছু যেটা প্রচলিত আছে সেটাকে বন্ধ করা বাংলাদেশের মতো দেশে একটু টাফ। তারপরে সবকিছু চিন্তা করতে হবে। ল কলেজের সাথে জড়িত যারা আছে, টিচার, স্টাফ, অনেকের কি হয়ে যাবে, পেশা বন্ধ হয়ে যাবে, তাদের কর্ম নষ্ট হয়ে যাবে। এটা করাটা এত সহজ না। বললাম আর হয়ে গেল। গ হচ্ছে আইন বিষয়ের ডিগ্রি। আপনি অ্যাডভোকেট হবেন আর আইনের ডিগ্রি নাই, এটা তো হতে পারে না। তো ডিগ্রির জি পরিবর্তে আপনি ব্যারিস্টারও যদি হন, সেটাও আইনের ডিগ্রি। আর এই যে এখানে আরেকটা বিষয় যেটা আছে, মুক্তার হিসাবে 7 বছরের অভিজ্ঞতা, এটা সম্পর্কে একটু তথ্য দিই আপনাদেরকে। যারা মুক্তার, এই আইনটা হচ্ছে 1972 সালের আইন। তো এই 1972 সালে যখন এই আইনটা তৈরি হয়, তখন পাকিস্তান থেকে বাংলাদেশ যখন আলাদা হয়, তখন ওই সময় কিছু এক্সিস্টিং মুক্তার ছিলেন। ওই মুক্তারদেরকে 7 বছরের যাদের অভিজ্ঞতা ছিল তাদেরকে অ্যাডভোকেটের কোয়ালিফিকেশন দেওয়া হয়েছে। তার মানে তারা অটোমেটিক্যালি 7 বছরের মুক্তার হিসাবে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের অ্যাডভোকেট হিসেবে তাদের কোয়ালিফিকেশন তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে 1972 সালের স্বাধীনতার পরে যে সিচুয়েশন, ওই সময় এক্সিস্টিং যারা ছিল মুক্তার তাদেরকেই
মানে লিগ্যালি লাইসেন্স দেওয়ার জন্য, এনরোলমেন্ট করার জন্য কিন্তু এই সুযোগ সুবিধাটা দেওয়া হয়েছিল। তারপরে ওই সময় যারা আবেদন করেছে এবং তাদের 7 বছরের অভিজ্ঞতা আছে মুক্তার হিসাবে, সেটা যখন তারা প্রমাণ দেখিয়েছে, কাগজপত্র দেখিয়েছে, তখন তাদেরকে অ্যাডভোকেটের মর্যাদা দেওয়া হয়েছে। এই হচ্ছে প্র্যাকটিক্যাল বিষয়। এখন মুক্তার হিসাবে ওই সময় কারা ছিল, এটার যদি আমি একটু ব্যাকগ্রাউন্ড ব্যাখ্যা করি, সেটা হচ্ছে ব্রিটিশরা যখন এই ভারতীয় উপমহাদেশে আইনগুলো তৈরি করে, আদালত ব্যবস্থা আসে, তখন এলএলবি অনার্স মানে আইন বিষয়ে ডিগ্রি ছাড়াও কিছু ব্যক্তি আদালতে প্র্যাকটিস করতেন। যেমন এখন যারা আইনজীবী সহকারী, তাদের এসএসসি পাশ হলে, যেমন আমাদের রাজশাহী অ্যাডভোকেটস বার অ্যাসোসিয়েশনে যাদের মানে আইনজীবী সহকারী কিছুদিন আগেও যাদের নাম ছিল মুহুরি, তো এই মুহুরিরা কি করে, অ্যাডভোকেট না কিন্তু অ্যাডভোকেটের সহযোগী হিসাবে কাজ করে। তাদের কিন্তু একটা ভালো ভূমিকা আছে আমাদের হেল্পিং হ্যান্ড হিসেবে। তারা ডকুমেন্টেশন রেডি করা থেকে শুরু করে ড্রাফটিংয়ে হেল্প, তারপরে অনেক কিছু লিখায় হাজিরা, ওকালতনামা লিখা থেকে অনেক কিছু ওই দৌড়াদৌড়ির কাজগুলো তারা করে। মানে বেশিরভাগই পরিশ্রমের কাজগুলো মুহুরিরা করে থাকে, যেটা আইনজীবী সহকারী। তো এই মুক্তাররা কিন্তু ওই টাইপেরই মানুষ ছিলেন, যাদের হয়তোবা মিনিমাম একটা কোয়ালিফিকেশন ছিল, এই ক্লাস 8 পাস বা ম্যাট্রিক পাস, এই ধরনের কোনো তথ্য পাওয়া যাচ্ছে না, কিন্তু তারা আদালতে প্র্যাকটিস করতো লোয়ার কোর্টে। লোয়ার কোর্টে শুধুমাত্র প্র্যাকটিস করতো, ম্যাজিস্ট্রেট কোর্টে এবং সিভিল কোর্টে, এবং তারা আইনজীবীর মতোই মামলা কিন্তু পরিচালনা করত। তো যাদের 7 বছরের অভিজ্ঞতা ছিল এই ধরনের মুক্তার হিসেবে, তাদের 1972 সালের এই আইনে অ্যাডভোকেটের মর্যাদা দেওয়া হয়েছে। এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এখন বলেন কি বুঝলেন আর কি বুঝলেন না? আচ্ছা স্যার, এখন তো স্যার মুক্তারের পাঠ ক্লোজ হয়ে গেছে, এখন তো আর ওগুলো নাই স্যার। নাই, কিন্তু আইন ঠিক জি আছে। স্যার, ঠিক এখন আছে। এখন এই মুক্তারদেরকে খুঁজে পাওয়া যাবে না। এখন আর মুক্তারদেরকে খুঁজে পাওয়া, মুক্তারের মর্যাদায় এখন আর নাই। 72 সালের পরে মুক্তারের মর্যাদায় নাই। তার যেহেতু 72 সালে নতুন আইন, ওই সময় যারা মুক্তার ছিল তাদেরকে অ্যাডভোকেট হিসেবে এন্ট্রি দেওয়া হয়েছে। আগে তো এমসিকিউ রিটার্ন পরীক্ষাও দেওয়া জি লাগতো না, শুধু ভাইবা দিয়ে হয়ে যেত। তা মুক্তারদের ভাইবা নিয়েছে, 7 বছরের তাদের অভিজ্ঞতার কাগজ দেখেছে, তাদেরকে অ্যাডভোকেটের লাইসেন্স দিয়ে দিয়েছে। বুঝতে পেরেছেন বিষয়টা? স্যার জি এবং স্যার। জি স্যার এবং ওই আচ্ছা, ওই সময় তো স্যার তৎকালীন তো দেশে একটা সংকটকালীন মুহূর্ত, হুম হুম। যার কারণে হয়তো এই সুযোগটা আরো বেশি দেওয়া হয়েছিল স্যার, না, ওই দেশ সময় নতুন ভাগ হওয়ার কারণে। হ্যাঁ, তখন অ্যাডভোকেটের সংখ্যার স্বল্পতা ছিল, এই কারণেই এই জি পেশায় জি সবাইকে এন্ট্রি দেওয়া হয়েছে। এখন মেধার বিবেচনায় 2012 সালের আগ পর্যন্ত রিটেন পরীক্ষা নেওয়া হচ্ছিল এবং ভাইবা। এখন 12 সালে আবার এমসিকিউ যুক্ত হলো। নির্ধারিত সময়ের প্রশিক্ষণ শেষে করতে হবে, তার মানে 6 মাসের শিক্ষানবিশকাল ছাড়া আপনাকে রেজিস্ট্রেশনই দিবে না। ঠিক আছে, ক্লাস 9-এ ওঠার পরে রেজিস্ট্রেশন করতে হয় না এসএসসি পরীক্ষার জন্য। জি 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 স্যার। যার রেজিস্ট্রেশন হবে সে ক্লাস 10-এ উঠে কি করতে পারবে, ফর্ম ফিল আপ করতে পারবে ফর এসএসসি এক্সামিনেশন। বোর্ড, জি বোর্ড, আচ্ছা, বোর্ড পরীক্ষা দিতে পারবে, জি। বোর্ড পরীক্ষা দিতে পারবে। 9-এ যদি রেজিস্ট্রেশন না করা থাকে তাহলে কি 10-এ ফর্ম ফিল আপ করার সুযোগ থাকে? না স্যার। এই কারণে 6 মাসের শিক্ষানবিশকাল এটাও কিন্তু একটা যোগ্যতার মধ্যে পড়ে। অনেকেই শুধুমাত্র একের ক খ গ এই তিনটা দিয়ে কিন্তু শেষ করে দেবে লিখিত পরীক্ষায়। হ্যাঁ, কিন্তু আমার নোটে, লিখিত নোটে এই একের ক খ গ এই তিনটা বিষয় আছে, আবার 6 মাসের শিক্ষানবিশকাল এটাও কিন্তু যোগ্যতার মধ্যেই পড়ে। এই যোগ্যতা কারো যদি না থাকে সে কি পরীক্ষা দিতে পারবে? জি না স্যার। পারবে না। এবার আমি আলোচনা করি অযোগ্যতা, ডিসকোয়ালিফিকেশনস। ইংলিশটাও দিয়ে দিয়েছি, ইংলিশে প্রশ্ন করতে পারে ডিসকোয়ালিফিকেশন কি। তাহলে যদি বলে ডিসকোয়ালিফিকেশন কোথায় আছে, তাহলে 27-এর উপ অনুচ্ছেদ 3-এ আছে, সাব আর্টিকেল 3। ঠিক আছে, তো এই জি 3-তে দেখেন, ক সরাসরি সরকারি বা বিধিবদ্ধ প্রতিষ্ঠান হতে নৈতিক অবক্ষয়, তার মানে ঘুষ বা কোনো দুর্নীতির সাথে জড়িত থাকার কারণে, তাহলে নৈতিক অবক্ষয় বা স্খলনের অভিযোগে বরখাস্ত বা অপসারিত হয়েছে, মানে ডিসমিসড হয়েছে। হ্যাঁ, তাকে ফায়ার করা হয়েছে চাকরি থেকে। এবং এই ফায়ার করার পরে, চাকরি চলে যাওয়ার পরে তার যদি 2 বছর অতিক্রান্ত না হয়, তার মানে কারো যদি চাকরি চলে যায়, ডিসমিস হয়, ডিসমিস থেকে তাকে 2 বছর কি করতে হবে, বসে থাকতে হবে। এই 2 বছর, 2 বছর পার হয়ে যাওয়ার পরে তার কি, এই যে দুর্নাম হলো, এই দুর্নামের যে অভিশাপ, এই অভিশাপ থেকে তিনি মুক্ত হবেন। বুঝতে পারলেন? তার মানে 2 বছর জি, তাকে চাকরি থেকে গ্যাপ দিতে সাসপেন্ড হবে। করলে 2 বছরও তাকে অপেক্ষা করতে হবে যোগ্যতা অর্জনের জন্য। তার মানে সেই 2 বছর কি থাকবে, অযোগ্য থাকবে।
জি তারপরে নৈতিক অবক্ষয় বা স্খলনের অভিযোগে শুধুমাত্র চাকরি চলে গেলে 2 বছর, কিন্তু চাকরি চলে যাওয়ার সাথে সাথে তার নামে মামলা হয়ে সে যদি কনভিক্টেড হয়, তার মানে তার যদি সাজা হয় অর্থদণ্ড অথবা কারাদণ্ড। তার মানে আগেরটা শুধুমাত্র চাকরি চলে গেছে, ডিসমিস হয়েছে, কিন্তু কোনো সাজা হয়নি। আর এটাতে কিন্তু চাকরির পাশাপাশি সাজা হচ্ছে, ঠিক আছে? সেই ক্ষেত্রে তাকে 5 বছর অপেক্ষা করতে হবে, অতিক্রম হওয়ার পরে সে পরীক্ষা দিতে পারবে। এই দুইটা মানে পয়েন্ট এটা কিন্তু অর্থদণ্ড বারবার হলেও আসে। স্যার? হ্যাঁ, অর্থদণ্ড হলে, অর্থদণ্ডও একটা কিন্তু দণ্ড, ঠিক আছে? আচ্ছা, কনভিকশন সেটা, জি সাজা, জি স্যার। দণ্ডিত। অর্থর সাথে তো দণ্ড শব্দটা আছে, আছে না? জি 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 আছে স্যার, জি। এরপরে দেখেন অনুচ্ছেদ 28, এখান থেকে সর্বপ্রথম 23 সালে একটি প্রশ্ন এসেছিল যে লিঙ্গ বৈষম্য বিরোধী বিধান কোনটি। কত অনুচ্ছেদে লিঙ্গ বৈষম্য বিরোধী বিধান আছে? অনুচ্ছেদ 28। এই অনুচ্ছেদটা আমার নোটের প্রথম থেকেই আছে, 2022 সাল থেকেই। তো 22 সালে পরীক্ষায় আসলো না, কিন্তু 23 সালে কিন্তু কমন চলে এসেছিল। তার মানে এটা আমার কাজে লেগেছিল। শুধুমাত্র মহিলা হওয়ার কারণে কেউ অ্যাডভোকেট হওয়ার ক্ষেত্রে অযোগ্য হবে না, এটা হচ্ছে বিধান বা প্রভিশন 28 আর্টিকেলের। কিন্তু মহিলা হওয়ার কারণে অযোগ্য হবেন না, এই কথার অর্থই হচ্ছে এটা লিঙ্গ বৈষম্য বিরোধী বিধান, তাই নয় কি? জি জি স্যার। 28 অনুচ্ছেদের কোথাও কিন্তু লেখা নাই যে লিঙ্গ বৈষম্য বিরোধী বিধান এটা, কিন্তু এই ফ্যাক্ট পড়লে বোঝা যায় যে এটা লিঙ্গ বৈষম্য বিরোধী। এটার ইংরেজিতে প্রশ্ন আসতে পারে যে কোনটা কি, জেন্ডার ডিসক্রিমিনেশন এর এগেনস্ট প্রভিশন, এই আর্টিকেল 28, ঠিক আছে? জি অনুচ্ছেদ 29, বার কাউন্সিল নির্ধারিত ফর্ম অর্থাৎ ফর্ম এ পূরণ করে আবেদন করতে হবে। আপনারা বার কাউন্সিলে যখন আবেদন করবেন, এমসিকিউ, রিটেন এবং ভাইবার সময় কিন্তু আবেদন করতে হয়। তো এই আবেদন করার পর যে ফর্মটা ডাউনলোড হয় পিডিএফ, এই পিডিএফ এর ফর্মটা হচ্ছে ফর্ম এ। আর আমরা কিন্তু সরাসরি মানে প্রিন্টেড ফর্ম পূরণ করে কিন্তু পরীক্ষা দিয়েছি। তো ফর্ম এটা এখন পিডিএফ আকারে আসছে, যেটা ফার্স্ট পেজ, যেটাকে অ্যাপ্লিকেন্ট কপি বলা হচ্ছে, সেটা কিন্তু ফর্ম এ। এটা ফর্ম নির্ধারণ করে দেওয়া হয়েছে। আগে আমাদের ফর্ম তুলতে হতো বাংলাদেশ বার কাউন্সিল থেকে, ফর্ম তুলে সেটা পূরণ করে জমা দিতে হতো। তার মানে আগে অ্যানালগ পদ্ধতিতে ছিল, এখন ডিজিটাল হয়ে গেছে। আবু জুয়েল ভাই। জি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভাই, বলেন। স্যার ওই যে অযোগ্যতার বিষয়টা যে বললেন স্যার, এই যে সাজাটা, হুম। এটা স্যার 6 মাস বা 1 বছর হইলো স্যার, হুম। কিন্তু এই 5 বছর কখন থেকে শুরু হবে স্যার? ওই সাজা ভোগ করার পর থেকে, সাজা শেষ হওয়ার পর থেকে। সাজাটা শেষ হওয়ার পর থেকে স্যার? হ্যাঁ। 2 বছর হোক, যাই হোক, 1 বছর হোক, মানে শেষ হওয়ার পর থেকে স্যার শুরু হবে 5 বছর স্যার? হ্যাঁ, জি স্যার, ক্লিয়ার স্যার। এটা সুন্দর প্রশ্ন করেছেন আপনি। এটা আসলে প্রশ্ন করার মতো জায়গা। তো না এইটা, স্যার, এটা কনফিউশনে ছিলাম স্যার, যে হ্যাঁ শুরুটা হ্যাঁ, কখন সেটা হবে ঠিক আছে, স্যার আমি 5 বছর? নোটে একটা লাইন যুক্ত করে দেবো নেক্সট এডিশনে, ঠিক আছে? জি এখানে কমন সেন্সের একটা বিষয় বলি। সাজা মনে করেন 10 বছরের সাজা হয়েছে, তো 10 বছরের মধ্যেই জি তো পাঁচ স্যার। বছর শেষ হয়ে যাবে তার। তার মানে সে জি স্যার। জেল থেকে বের হই তো তখন পরীক্ষা দিতে পারবে, পারবে না? জি স্যার। তাহলে 10 বছরের সাজা ভোগ করার পর জেল থেকে বের হয়ে পরীক্ষা দিতে পারলে, তাহলে এই অযোগ্যতার বিধান রেখে কি না রেখে কি, বুঝতে পেরেছেন? জি স্যার। জি তার মানে সাজা জি ভোগ স্যার। করার পর থেকে শুরু হবে 5 বছর। এটাই কমন সেন্সে জি আসে, স্যার, তাই ওইটা, না? জি স্যার, এটা আমার এই সেন্সই আসছে আমার স্যার। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ প্রশ্ন করার জি জন্য। স্যার, ক্লিয়ার স্যার। লাইনে থাকেন। নয়েজ আলোচনার আছে একটু তো আইন, স্যার। আইন যত আলোচনা করা হবে তত ডিপলি আরো বোঝা যাবে, তাই না? গভীরে যাওয়া যাবে। জি। জি স্যার। কিন্তু জি এই বিষয়টা যে আমি অনুভব করলাম একটা লাইন দিয়ে দেওয়া উচিত, তাহলে আরো ক্লিয়ার হবে সবার। আমি নোটটা সব জি সময় সংক্ষিপ্ত করার চেষ্টা করি যেন দ্রুত পড়া যায়। দেখবেন আমার নোট একবার কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি যখন রিভিশন করতে যাবেন, পুরো নোট রিভিশন করতে 15 দিন সময় লাগে না। আমি কি ঠিক বললাম কামরুজ্জামান ভাই? জি স্যার। জি স্যার। জি স্যার। এই কারণে সংক্ষিপ্ত রাখা হয়েছে। আপনি এই অনুচ্ছেদগুলো মূল বই পড়তে যান, প্রচুর সময় লাগবে, কারণ এত সহজ করে সংক্ষিপ্তভাবে তো আর দেওয়া নাই, মানে মূল জিনিসগুলো দেওয়া নাই এখানে। বাজারে আপনার যদি শাক আর ওখানে কিনতে তো চান, স্যার অনেক কঠিন কঠিন শব্দ চয়ন, মানে মানে শব্দ ব্যবহার করা আছে স্যার। অনেক মানে বাংলা, এখানে নোটে একটু সহজ হয়েছে। অনেক বাংলাতে কি করা হয়েছে, সাধু ভাষা ব্যবহার করা হয়েছে বাংলা বই। জি জি এটাও আরেকটা জি জ্বালা। তো আরেকটা বিষয় হচ্ছে, আমি যেটা উদাহরণ দিচ্ছিলাম, বাজারে আপনি সবজি বা শাক কিনবেন, তো মনে করেন যে কেজি ধরে না, আটি ধরে, যে 1 আটি 20 টাকা। তো 2 আটি লাল শাক কিনলেন, হ্যাঁ। লাল শাক কেনার জি পরে
দেখা যাচ্ছে যে সেটা পরিষ্কার করে রান্না করার পরে দুইজনই খাওয়া হয় না, মানে একেবারে ছোট হয়ে যায়। তা আমার নোটটা এরকম, জি মানে আপনাকে উচ্ছিষ্ট অংশ আগে বাদ দিয়ে দিয়েছি, যেটা দরকার নাই। জাস্ট মূল জায়গাটুকু এমসিকিউ এর জন্য, যে লাইনটাকে পড়লে মনে রাখলে বুঝলে আপনি উত্তর করতে পারবেন, এই কারণে নোটটা ছোট করা সম্ভব হয়েছে। এবং এটা করার জন্য আমাকে কিন্তু যথেষ্ট স্টাডি করতে হয়েছে, কোন অংশটুকু রাখবো, কোন অংশটুকু ফেলে দিব, রাখবো না। অনুচ্ছেদ 30, অ্যাডভোকেট হওয়ার সকল আবেদনপত্র প্রেরণ করতে হবে কোথায়? নিবন্ধন কমিটিতে, মানে এনরোলমেন্ট কমিটিতে পাঠাতে হয়। এই 30 অনুচ্ছেদ থেকে প্রশ্ন আসে, কোন কমিটিতে আপনার ফর্মগুলো পাঠাতে হবে। এখন অনলাইনে যে আপনি ফর্ম ফিল আপ করছেন, এটা কিন্তু টেলিটকের মাধ্যমে হচ্ছে, হলেও নিবন্ধন কমিটিতে কিন্তু এটার একটা প্রিন্টেড কপি জমা রাখছে তারা। এবং আপনি যখন এমসিকিউ পাস করবেন, রিটেন পাস করবেন, ভাইবা দেওয়ার সময় কিন্তু আপনাকে অনলাইনে ফর্ম পূরণ করার পরে সেটার আবার একটা হার্ড কপি বার কাউন্সিলে কিন্তু জমা দিতে হবে, সরাসরি অথবা কুরিয়ারের মাধ্যমে। তো তখন নিবন্ধন কমিটি বরাবর এটা যে জমা হবে। ক্লিয়ার হলো বিষয়টা? জি স্যার। 31, নির্ধারিত পদ্ধতিতে একজন অ্যাডভোকেট বরখাস্ত বা সাসপেন্ড হতে পারেন। মানে কিছু পদ্ধতি আছে অ্যাডভোকেটকে সাসপেন্ড করা। এখন সাসপেন্ড কেন হবে সেটা আমরা এখন বুঝতে পারবো 32-এ। 32-এ বলা হচ্ছে শাস্তি, পানিশমেন্ট ফর অ্যান অ্যাডভোকেট। কেন অ্যাডভোকেটকে শাস্তি দিবে? পেশাগত বা অন্য কোনো অসদাচরণের জন্য যদি দোষী হন একজন অ্যাডভোকেট, তালিকাভুক্ত অ্যাডভোকেট, লাইসেন্স প্রাপ্ত অ্যাডভোকেট। আমরা আইনে কোথাও লাইসেন্স শব্দটা পাই না, কিন্তু প্রচলিত শব্দ লাইসেন্স। আপনি পরীক্ষা দিলেন, পাশ করলেন, আপনি তালিকাভুক্ত একজন অ্যাডভোকেট, মানে এনরোলড হলেন আপনি, এনরোলমেন্ট এর যে বিষয়টা, জি তো জি এটাকেই লাইসেন্স বলে পরিচিত সবাই। কারণ এটা একটা ব্যবসা, আইন ব্যবসা। ব্যবসার জন্য সাধারণত লাইসেন্স লাগে, যে কোনো ব্যবসার জন্য। তাই এটার পোশাকি নাম বা প্রচলিত নাম হয়ে গেছে লাইসেন্স, কিন্তু এটা আপনার এনরোলমেন্ট, অ্যাডভোকেট হিসেবে আপনার তালিকাভুক্তি। তো আপনি আজকে দেখবো আচরণ বিধি আছে 42টা, সেটার যদি কোনোটাকে ভঙ্গ করে, এর ছাড়াও একজন অ্যাডভোকেট যেটা করা যায় না সেটা যদি করে, যেটা অন্য কোনো অসদাচরণ, মানে অ্যাডভোকেটের পেশার সাথে যায় না, এই ধরনের তিনি যদি কোনো অসদাচরণ বা অন্যায় করে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু তার লাইসেন্স চলে যেতে পারে। এবং একজন অ্যাডভোকেটকে 3 প্রকার শাস্তির সম্মুখীন হতে হতে পারে। এই যে শাস্তি, পেনাল করে শাস্তির বিধানের জন্য এই চিহ্ন ব্যবহার করি, এখানেও আমি দিয়ে দিয়েছি। তিরস্কার, রিপ্রাইম ম্যান্ডেটেড, তারপরে সাময়িক বরখাস্ত, সাসপেন্ডেড, অথবা অপসারণ বা রিমুভড। তাহলে রিমুভ বলতে পার্মানেন্ট, তার একেবারে এনরোলমেন্টের যে বিষয়টা বাতিল হয়ে গেল। আর জি তিরস্কার, গত ক্লাসে যেটা বলছিলেন স্যার। এর আগে যে ক্লাসে বলেছিলাম, বিগত ক্লাসে জি একজন অ্যাডভোকেট মহোদয় পিপি, ওনার একেবারে রিমুভ করে দেওয়া হয়েছে। তো তিরস্কার করলে কিন্তু তার সাময়িক বরখাস্ত হয় না, রিমুভও হয় না, জাস্ট তাকে ওয়ার্নিং দিয়ে একটু বকাঝকা করে দেওয়া হয়। মানে এটা তিরস্কার, এটা হচ্ছে একটা কি ভাষা, ফর্মাল ল্যাঙ্গুয়েজ। কিন্তু যদি আমরা সহজ কথায় বলতে যাই, একটু বকাঝকা, একটু কড়া কথা, আপনি কেন একজন সম্মানিত অ্যাডভোকেট হয়ে এই কাজ করবেন, এটার ভবিষ্যতে করবেন না, একটু ওয়ার্নিং দেওয়া, অ্যালার্ট। তো এটা করা যেতে পারে। 2 নম্বরে বলা হচ্ছে অভিযোগ করতে পারবে কে? অভিযোগ করতে পারবে অ্যাডভোকেট যদি কোনো অসদাচরণ করে, কোনো আদালত করতে পারবে অথবা যে কোনো ব্যক্তি। আমরা কিছুদিন আগে যে ঘটনাটা দেখলাম, তো নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের মহামান্য, মানে মাননীয় বিচারক, উনি কিন্তু ওনার বিরুদ্ধে কি করেছিলেন, অভিযোগ করেছিলেন। তো যে কোনো ব্যক্তিও করতে পারবে। তো এখানে দেখেন, এই 2টা বিষয় আমরা পেলাম, যে শাস্তি কি কারণে, কয় প্রকার, কি কি, এবং অভিযোগ কে কে করতে পারবে। 2 প্রকার, আদালত নিজে অভিযোগ করতে পারবে অথবা যে কোনো মানে ব্যক্তি অভিযোগ করতে পারবে। আদালত অভিযোগ করলে এফিডেভিট লাগে না, কোনো ব্যক্তি অভিযোগ করলে জি কিন্তু এফিডেভিট লাগে। তো এফিডেভিট লাগবে কি লাগবে না, এগুলো আমরা কিন্তু আজকে ক্লাসে একটু পরের দিকে দেখব। আর রিটেন ক্লাসে অভিযোগটা কেমন হয় দেখতে, এটাকে ড্রাফটিং এর বিষয়, এটাও আমার নোটে আছে লিখিততে। এখন শাস্তি হবে, এই শাস্তির জন্য, আচ্ছা এখানে আর একটা বিষয় আপনাদের বলি। মনে করেন একজন অ্যাডভোকেটের বিরুদ্ধে তার স্ত্রী যৌতুকের মামলা করেছে, করতে পারে, অ্যাডভোকেট তো মানুষ, তাই না? জি এবং এই যৌতুকের মামলায় অ্যাডভোকেটের 1 বছরের কারাদণ্ড হয়ে গেল, 10,000 টাকা অর্থদণ্ড হলো। সেক্ষেত্রে কি তার লাইসেন্স চলে যাবে? কি ধারণা বলেন? উম,
স্যার আপনি একটু বুঝিয়ে বলেন, তবে লাইসেন্স না যাওয়ার সম্ভাবনা বেশি স্যার, যাবে না স্যার লাইসেন্স। মনে করেন যে একজন অ্যাডভোকেট, তার স্ত্রী তার বিরুদ্ধে যৌতুকের মামলা করলেন, করার পরে এই মামলা ট্রায়াল হলো, মানে বিচার হলো, প্রমাণিত হলো হ্যাঁ অ্যাডভোকেট সাহেব যৌতুক চেয়েছেন, 1 বছরের কারাদণ্ড হলো, 10,000 টাকা অর্থদণ্ড হলো অ্যাডভোকেটের। ঠিক আছে? তো এবং জি আপিল হলো, আপিলেও এই কারাদণ্ড বহাল থাকলো, অ্যাডভোকেট জেল খাটলো 1 বছরের, জেল খাটার পরে 10,000 টাকাও দিল। এবং জেল খাটার পরে তার লাইসেন্সের উপরে কোনো প্রভাব পড়বে কিনা, মানে জেল খেটে বের হয়ে এসেই সে প্র্যাকটিস করতে পারবে কিনা, এ হচ্ছে হ্যাঁ, আমার পারবে প্রশ্ন। স্যার, প্রশ্ন বুঝতে পেরেছেন? পারবে স্যার। জি রাফসান, স্যার, পারবে স্যার। রাফসান ভাই লাইনে আসেন, প্রশ্ন করতে চাচ্ছেন। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন, প্রশ্নের উত্তর বলেন। স্যার ভাই, তার তো ওই ফৌজদারি মামলা হলে তো সে তো লাইসেন্স বাতিল হবে না স্যার? ফৌজদারি মামলা ব্যক্তির বিরুদ্ধে হয়েছে, অ্যাডভোকেটের বিরুদ্ধে তো হয়নি, হয়েছে কি? না স্যার। মনে করেন আমি একজন অ্যাডভোকেট, অ্যাডভোকেট শহীদুল ইসলাম। তা অ্যাডভোকেট শহীদুল ইসলাম পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোনো অসদাচরণ যদি করে বা অন্য কোনো অসদাচরণ করে, সেক্ষেত্রে তার বিরুদ্ধে এই যে অনুচ্ছেদ 33 ট্রাইব্যুনাল, ট্রাইব্যুনাল গঠন করে তার বিরুদ্ধে বিচার হবে, এবং বিচারে এই 32 অনুচ্ছেদে যে শাস্তির বিধানগুলো আছে এগুলো হতে পারে। এটা একটা ফ্যাক্ট। জি আর স্যার। ব্যক্তি শহীদুলের নামে যদি মামলা হয়, ব্যক্তি শহীদুল বলতে আমি যদি কোনো অপরাধ করি, তাহলে ব্যক্তি শহীদুলের বিরুদ্ধে মামলা হতে পারে। তো তো ব্যক্তি শহীদুলের জি বিরুদ্ধে স্যার। মামলা হলে ব্যক্তি শহীদুলের যদি কারাদণ্ড হয়, কারাদণ্ড হওয়ার পরেও ওই লাইসেন্সের কোনো ক্ষতি হবে না, মানে ক্ষতি হবে না স্যার। বের জি হয়ে স্যার। 1 বছর 2 বছর 5 বছর জেল খাটার পরেও কিন্তু বের হয়ে পরের দিন থেকে কোর্টে প্র্যাকটিস করতে পেশায় পারবে। করতে পারবে। জি স্যার, এইটা বলতেছে স্যার। তো এটা একটু ক্লিয়ার করে দিলাম আপনাদেরকে। তার মানে জি স্যার। এখানে একজন অ্যাডভোকেট সে পেশাগত একটা পরিচয়, এবং ব্যক্তি হিসেবেও তো সে মানুষ, মানুষের তো অন্যায় হতে পারে। আবার একজন জি বিচারক, স্যার। একজন বিচারক যখন আদালতে যাচ্ছেন আসছেন এবং আদালতে যতক্ষণ আছেন তিনি, তখন তিনি তার পেশাগত ডিউটির মধ্যে আছেন। ডিউটির বাইরে তো তিনি একজন মানুষ, তো মানুষ হিসাবে একজন বিচারকও তো অন্যায় করতে পারেন, তাই না? তো বিচারক জি যদি স্যার। অন্যায় করেন, তিনি কিন্তু চাকরিজীবী। তো বিচারক যদি অন্যায় করেন তিনি কিন্তু সাসপেন্ড হতে পারেন, কারণ বিচারককে ব্যক্তিগতভাবে কি থাকতে হবে, স্বচ্ছ থাকতে হবে। বুঝতে পেরেছেন? কোনো জি সরকারি স্যার। চাকরিজীবীর যদি কোনো অন্যায় করে, তার নামে যদি মামলা হয়, সে কিন্তু সাসপেন্ড হতে পারে। বুঝতে পেরেছেন? অ্যাডভোকেটদের এই সাসপেন্ড হওয়ার কোনো বিষয় না। সাসপেন্ড হতে হলে এই যে পেশাগত, মানে অ্যাডভোকেট হিসাবে আমাকে দায়িত্ব পালন করতে গিয়ে অন্যায় করতে হবে, তাহলে সাসপেন্ড হওয়ার সম্ভাবনা আছে। ক্লিয়ার জি হলো স্যার। বিষয়টা? জি স্যার। তো ট্রাইব্যুনালের গঠন কেমন হবে? ট্রাইব্যুনালের গঠন হচ্ছে এক বা একাধিক ট্রাইব্যুনাল থাকবে, প্রতিটি ট্রাইব্যুনালে 3 সদস্য বিশিষ্ট। এবং এই যে ট্রাইব্যুনালের বিষয়টা কিন্তু এর আগে আমরা দেখেছি, আর এখানে ট্রাইব্যুনালের গঠন বিস্তারিত জানছি। 2 জন বার কাউন্সিলের সদস্যদের মধ্য হতে নির্বাচিত হবে। বার কাউন্সিলের সদস্য টোটাল কত আছে? টোটাল আছে 15 জন। 15 জন। তার মধ্যে অ্যাটর্নি জেনারেল স্যার এখানে থাকতে পারবে না। ট্রাইব্যুনালের গঠন বা ট্রাইব্যুনালের সদস্য, এখানে লেখা আছে এই যে প্রতিটি ট্রাইব্যুনাল 3 জন সদস্য বিশিষ্ট। সদস্য তারা কি ওই ট্রাইব্যুনালের বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন না অ্যাডভোকেট হিসেবে দায়িত্ব পালন করবেন, বলেন, কি মনে হচ্ছে? প্রশ্ন জি বুঝেছেন? স্যার, কিন্তু স্যার, জি স্যার, আচ্ছা আবার বলেন স্যার প্রশ্নটা স্যার। আমার প্রশ্ন হচ্ছে যে মেম্বার অফ ট্রাইব্যুনাল, ট্রাইব্যুনালের সদস্য, এনারা কি ওই ট্রাইব্যুনালে বিচারকের দায়িত্ব পালন করবেন না অ্যাডভোকেটের দায়িত্ব পালন করবেন? অ্যাডভোকেট স্যার। নো। ট্রাইব্যুনালের আচ্ছা। সদস্য মানে তারা 3 জনই বিচারক। ও আচ্ছা, আচ্ছা, ট্রাইব্যুনালের সদস্য মানে আচ্ছা, 3 জনই বিচারক, মানে 3 বিচারক বিশিষ্ট একটা ট্রাইব্যুনাল হবে, হাইকোর্টের বেঞ্চের মতো অনেকটা। ঠিক আছে? তাহলে আচ্ছা, আচ্ছা, তাহলে ওনারা জুরি হিসেবে কাজ করবেন, একাধিক বেঞ্চ তখন জুরি হিসেবে কাজ করবেন, এবং 3 জন মিলে সিদ্ধান্ত নেবেন এই অ্যাডভোকেটের কি হবে, তিরস্কার, সাময়িক সাময়িক বরখাস্ত না অপসারণ। বুঝতে পেরেছেন? জি তাহলে স্যার, তার মানে কোর্ট মার্শালের মতো স্যার। জি হ্যাঁ স্যার, কোর্ট 3 জন, মার্শালের মতো স্যার। হ্যাঁ অনেকটা এরকম 3 সদস্য বিশিষ্ট জি। ট্রাইব্যুনালের বিচারক, এনারা সদস্য মানে বিচারক এখানে। আচ্ছা, আচ্ছা। তাহলে জি, পাশে আমরা একটু জানি ছোট করে এখানে, লিখে রাখি স্যার। দেখেন, অ্যাটর্নি জেনারেল ট্রাইব্যুনালের সদস্য হতে পারবেন না, কেন? তিনি হচ্ছেন অ্যাডভোকেট। অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেটের ভূমিকা পালন করবে ট্রাইব্যুনালে সরকার পক্ষে। বুঝতে পেরেছেন? আচ্ছা। তাহলে যিনি অ্যাডভোকেটের জি ভূমিকা স্যার। পালন করবেন তিনি কি কোনো বিচারক হতে পারেন? আমরা গত না, ক্লাসে না, না। দেখলাম যে অ্যাটর্নি জেনারেল হচ্ছে বাংলাদেশের যত অ্যাডভোকেট আছে সবার কি হেড, মধ্যমণি,
মাথা, তাই না? জি জি তো উনি অ্যাডভোকেটদের প্রধান, মোস্ট সিনিয়র অ্যাডভোকেট, এবং তিনি বয়স না, তার পদে তিনি কি উচ্চতায় আছেন, এবং তার কি প্রি অডিয়েন্স আছে, আমরা 26-এ দেখলাম। জি, প্রাক শ্রদ্ধা অধিকার। হ্যাঁ, তো এই কারণে উনি ট্রাইব্যুনালেও কিন্তু প্রসিকিউশনের দায়িত্ব পালন করবেন, পিপি যেমন দায়িত্ব পালন করেন নিম্ন আদালতে। তাহলে তিনি তো বিচারক হতে পারবেন না সেখানে। তাহলে উনি বাদ গেলেন, আচ্ছা বাকি থাকলো 14 জনই। 14 জনের মধ্যে যে কোনো 2 জন ট্রাইব্যুনালের সদস্য হবে। তার মানে বাস্তবে তারা কিন্তু অ্যাডভোকেট, কিন্তু ট্রাইব্যুনালে গিয়ে বিচারকের দায়িত্ব পালন করবে। কেন? কারণ তারা তো অ্যাডভোকেটের অভিভাবক। বার কাউন্সিল কি অ্যাডভোকেটের অভিভাবক না? জি জি এবং জি স্যার। বার কাউন্সিলের যে 15 জন সদস্য সবাই আমাদের অভিভাবক। তো আমরা যদি ভুল করি তাহলে অভিভাবকরাই তো আমাদের বিচার করবে, শাসন করবে, তাই না? জি জি স্যার। লজিক বুঝতে পারলেন? জি স্যার, এটা ভালো হয়েছে স্যার, এটা ক্লিয়ার হলাম বিষয়টা। একজন তালিকাভুক্ত অ্যাডভোকেটদের মধ্যে হতে মনোনীত, এই যে একজন তালিকাভুক্ত অ্যাডভোকেটদের মধ্যে হতে মনোনীত, এই যে একজন অ্যাডভোকেট, এরা বাংলাদেশের যে কোনো অ্যাডভোকেট হতে পারে, আমিও হতে পারি। তার মানে এই যে ট্রাইব্যুনালের 15 জন সদস্যের বাইরে একজন অ্যাডভোকেট হবেন, টোটাল এই 3 জন। ক্লিয়ার হলো বিষয়টা? জি সভাপতি হবেন সদস্যদের মধ্যে যিনি সর্বাপেক্ষা সিনিয়র বা জ্যেষ্ঠ, তিনি। তার মানে এই যে 3 জনের মধ্যে সিনিয়র কে হবে, তার মানে বিচারকের মানে যিনি প্রধান, তিনি কে হবেন? তার মানে তার মধ্যে যাদের সিনিয়রের বিষয়টা আমরা কি করে জানলাম? ওই যে আগে যিনি লাইসেন্স পেয়েছেন, আগে যিনি এনরোল হয়েছেন, সেক্ষেত্রে। আর যদি একই সালের এনরোল হয় তাহলে বয়স দেখতে হবে, দ্বিতীয় ক্রাইটেরিয়া। ঠিক আছে? জি হ্যাঁ, আতিকুর রহমান সাহেব বলেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার, আমার প্রশ্নটা ছিল যে এখানে তিনজনই বিচারক, হুম, একজন নতুন তালিকাভুক্তি অ্যাডভোকেট, উনি তো আর মনে করেন যে একজন বিচারকের ভূমিকা যদি পালন করে, হুম। তাই উনি মনে করেন যে আহ, কিভাবে এটা করবে, উনি তো নতুন। তাই কোথায় নতুন একজন ক- লোক মনে ক- করেন একজন ট্রাইব্যুনালের কোথায় নতুন লিখে আছে বলেন? একজন তালিকাভুক্তি অ্যাডভোকেট, হুম, মানে কি একজন, সদ্য তালিকাভুক্তি অ্যাডভোকেট? এখানে সদ্য তালিকাভুক্ত বলা আছে? একজন তালিকাভুক্ত না, অ্যাডভোকেট, বাংলাদেশের সিনিয়র অ্যাডভোকেট অনেক আছে না, হাইকোর্টে সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেন। এরকম। এটা কেন করা হয়েছে? আচ্ছা আচ্ছা। বার কাউন্সিলের শুধু সদস্যরাই রাখা হয়নি গো। এখানে একজন নিরপেক্ষ, তার জন্য একজন তালিকাভুক্ত অ্যাডভোকেটকে রাখা হয়েছে। তার মানে অ্যাডভোকেটদের বিচার অ্যাডভোকেটরাই করবে। বুঝলেন বিষয়টা? আমরা জি স্যার, কিন্তু আমরা আহ, অ্যাডভোকেটরা একটা পরিবারের মতন। মনে করেন পরিবারের মধ্যে সমস্যা হলে বাবা চাচারা বসে একটা সমাধান হয়, ছেলে যদি কোনো অন্যায় করে। তো এরকম অ্যাডভোকেট কোনো অন্যায় করেছে, ওই বাবা চাচারা বসে বিচার হবে। বুঝতে পারেন বিষয়টা? পারিবারিক বিচার। পারিবারিক বিচার, নিজেদের মধ্যে ইন্টারনাল। এই নি- জি জি এই এই নিয়োগগুলো কি স্যার মানে পছন্দ মতন বা তাদের দলীয় এরকম লোকদেরকে নিয়োগ দেওয়া হয়? আচ্ছা, 2 জন বার কারণ কাউন্সিলের বাংলাদেশে তো সদস্য, এই যে তালিকা। আমি শেষ করি, 14 জন যে নির্বাচিত আছেন তার মধ্যে যে কোনো 2 জন এবং একজন যিনি, তাহলে তিনি হয়তোবা সুপ্রিম কোর্টে অর্থাৎ অ্যাপিলেট ডিভিশনে প্র্যাকটিস করেন, এখন মোস্ট সিনিয়র একজনকে নেবেন নিশ্চয়ই। আহ, বুঝতে পেরেছেন? জি সেটাই স্যার। এখন এটা হুম। রাজনীতির ওপর নির্ভর করবে কি করবে না, এটা আমাদের আলোচনার বিষয় না, এটা বাস্তব বিষয়। আমরা আইন জানবো, বাস্তবে কি হচ্ছে সেটা আমাদের জানার বিষয় না। বুঝতে পেরেছেন? কিন্তু কিছু বিধিমালা থাকে যে আপিল বিভাগের সবচেয়ে বেশি সিনিয়র লোকটাকে নেওয়া হবে, এরকম যদি কিছু বলা থাকে তাহলে আর কোনো কথা নেই। আর যদি এরকম না এখানে থাকে, যাই হোক, যে কাউকে নেওয়া যাবে। আপনার এটা বলা থাকলেও রাজনীতির মাধ্যমে প্রভাবিত হতে পারে। এখন আমরা আশার আলো দেখছি, যেহেতু বিচার বিভাগ আলাদা হলো, দেখা যাক, পৃথক সচিবালয় পাচ্ছি আমরা, এরপরে কি জি স্যার, হয়। ধন্যবাদ স্যার। এখন রাজনীতি মুক্ত যত প্রতিষ্ঠান হবে তত ভালো, তাই না? এখন আপনি যখনই রাজনীতির কথা বলবেন তখনই আমি এড়িয়ে কথা বলবো, সেটার কারণ নিশ্চয়ই বুঝতে পারছেন। কামরুজ্জামান ভাই, ঠিক আছে আমার কথাবার্তা? জি স্যার। আইন আমরা শিখবো, বাস্তবে কি প্র্যাকটিস হচ্ছে সেটা না। আইনের বাইরেও কিন্তু অনেক কিছু হয়, কিন্তু আইনের বাইরে তো প্রশ্ন হবে না। ভাই যে প্রশ্নটা করলো, রাজনৈতিক মাধ্যমে এটা নিয়োগ হয় কিনা, এটা কি আমাদের এমসিকিউ প্রশ্নে আসার কোনো সম্ভাবনা আছে? না, তা অবশ্য নেই স্যার।
তো আমি আপনার এমসিকিউ প্রস্তুতি নিচ্ছি, রাজনৈতিক আলোচনায় তো যাবো না আমি। আচ্ছা, অনুচ্ছেদ জি 34 ট্রাইব্যুনালের বিধানাবলী। এখানে এই যে 33 এবং 34, হ্যাঁ, তারপরে যে 32, এগুলো সব রিটেনের জন্য প্রযোজ্য। আনোয়ার ভাইকে 3 বার লাইনে আসার সুযোগ দিয়েছি, আপনি হাত উত্তোলন করছেন, লাইনে আসছেন না। লাইনে আসেন আনোয়ার ভাই, আপনি হাত উত্তোলন করলে দেখবেন স্ক্রিনে একটা মেসেজ যাবে। স্যার, স্ক্রিনে টাচ হলে মেসেজটা হারিয়ে যায় স্যার। আমি মাঝখানে একদিন আপনি আমাকে দিয়েছেন, আমি টাচ করতে যে একটু সাইডে চাপ লেগে গেছে, ওটা ভিতরে ঢুকে গেছে। পরে আবার মিউট বাটনে চাপ দিয়ে আবার রাখলাম স্যার। আচ্ছা, আনোয়ার ভাইকে আবার আস্তে লাইনে আস্তে। আসার সুযোগ দিলাম, শেষের সুযোগ দেবো, তখন কথা বলবেন। আচ্ছা, অথবা বিরতির পরে। দেখেন 34, এখানে 32, 33, 34, এই তিনটা থেকে রিটেন পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে। আপনারা এখানে রিটেনও লিখে রাখতে পারেন, এই যে অনুচ্ছেদের নিচে রিটেন রিটেন রিটেন, তাহলে একটু গুরুত্ব দিতে হয়। তা ট্রাইব্যুনালের কার্যাবলী, ফাংশন অব দ্য ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল নির্ধারিত পদ্ধতিতে অ্যাডভোকেটদের আচরণ সংক্রান্ত তদন্ত করবে। আচ্ছা, একজন অ্যাডভোকেটের বিরুদ্ধে যদি কেউ অভিযোগ দেয়, সঙ্গে সঙ্গে বিচার শুরু হয়ে যাবে? তদন্ত না করে আগে তদন্ত হবে, ঠিক আছে? ট্রাইব্যুনাল তদন্ত করবে, জি তদন্ত করার পর যদি আপাত দৃষ্টিতে মনে হয় যে হ্যাঁ আসলে অপরাধ করেছে, তাহলে তার কাছে কি যাবে? সমন যাবে। তখন অ্যাডভোকেট আসবেন যে আপনার বিরুদ্ধে এই হয়েছে, ঠিক আছে? জি স্যার। 6 নম্বর পড়েই বাকিগুলো পড়ে নেবেন। ট্রাইব্যুনালের নিকট আনীত অভিযোগ মিথ্যা প্রতীয়মান হলে, কেউ যদি কোনো অ্যাডভোকেটের বিরুদ্ধে একটা অভিযোগ করে এবং পরে তদন্ত করে দেখা যায় এটা মিথ্যা, অথবা বিচার করার পরে দেখা গেল এটা মিথ্যা, তাহলে অভিযোগকারীকে অনধিক 500 টাকা জরিমানা করতে পারবে মানে ট্রাইব্যুনাল। যে অভিযোগ করেছে, ওই যে বাদীর শাস্তি, সিআরপিসির 250-এ যেমন আছে তেমন। তাই ট্রাইব্যুনালের সকল অথচ আদেশ, স্যার, অথচ ঢাকায় যাওয়া আসা খরচই আছে 2000 টাকা, জরিমানা করবে 500 টাকা। 1972 সালের আইন। জি 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 স্যার। এখানে 5,000 করা দরকার নাকি? এটা বার কাউন্সিলের নিজস্ব ব্যাপার স্যার, তাও ওরা ঠিক করে না স্যার। আরো গুরুত্বপূর্ণ কাজ পড়ে আছে, এগুলো দেখবে। জি জি আচ্ছা, ট্রাইব্যুনালের জি সকল আদেশ মহামান্য হাইকোর্ট বিভাগ প্রদত্ত আদেশের ন্যায় কার্যকর হবে। তাহলে ট্রাইব্যুনালের একটা আদেশ, এর ভ্যালু কেমন? মহামান্য হাইকোর্টের মতো। হাইকোর্ট বিভাগ হাইকোর্টের মতো। কোনো রুল জারি করলে যেরকম হয়, আদেশ দেয়, সেই রকমই হবে। ট্রাইব্যুনালের প্রদত্ত আদেশ নিজ উদ্যোগে মানে সুমোটো হয়ে নিজে নিজেই অথবা সংক্ষুব্ধ ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে রিভিউ এর মাধ্যমে কার্যকর করা যাবে, পরিবর্তন করা যাবে বা প্রত্যাহার করারও ক্ষমতা ট্রাইব্যুনালের থাকবে। তাহলে এই যে, স্যার, কথাটা কি বললেন স্যার? সুমোটো নাকি স্যার? এটা আরেকবার হ্যাঁ, বলুন স্যার। এই যে নিজ উদ্যোগে, এর ইংরেজি হচ্ছে সুমোটো, SUO, নিজ উদ্যোগের নিচে লিখে নেন SUO, সুও, এস SUO, সুও। সুও। আর আর জি। মোটো হচ্ছে, মানে দুইটা শব্দ, মোটো হচ্ছে MOTO, মোটো, সুমোটো। সুমোটো, এটা, আচ্ছা আচ্ছা। এটার অর্থ হচ্ছে নিজে নিজে। আমার মনে হলো যে আমি, মনে করেন যে আমি যদি মনে করি যে একদিন ক্লাস নাই, স্বেচ্ছায় স্বেচ্ছায়। স্বেচ্ছায় একদিন আলাদা একটা ক্লাস নিয়ে নেওয়া অতিরিক্ত, আমার ইচ্ছা হলো নিলাম, এটা। বা এই যে জি স্বেচ্ছায় স্যার। আপনাকে আমি লাইনে নিয়েছি প্রথমেই, সুমোটো হয়ে, জি ঠিক আছে? জি স্যার। তাহলে এখানে সংক্ষুব্ধ ব্যক্তি শব্দের অর্থ কি? মানে যার এই ট্রাইব্যুনালের বিচার পছন্দ হলো না, এই আদেশ আমার পছন্দ হলো না। তাহলে পছন্দ না হওয়ার জন্য দুই পক্ষই হতে পারে। যদি অ্যাডভোকেটের শাস্তি হয়, তাহলে অ্যাডভোকেট সংক্ষুব্ধ হয়ে যাবে, তখন অ্যাডভোকেট জি বলতে পারে, এটা রিভিউ এর জন্য আবেদন করতে পারে সংশ্লিষ্ট ওই ট্রাইব্যুনালে। রিভিউ এটা সিভিল ম্যাটার, সিভিল, রিভিউ সিভিলের ক্ষেত্রে করা যায়, তাহলে এই ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থাটা কি সিভিল ন্যাচারের। তো আচ্ছা। এই যে রিভিউ করার আবেদন নিজে নিজেই দেখবেন, অথবা সংক্ষুব্ধ ব্যক্তি মানে অ্যাডভোকেটের শাস্তি হয়ে গেল, সাময়িক বরখাস্ত করলো 6 মাসের জন্য, রিভিউ আবেদন করতে পারলো যে আরেকবার দেখবেন স্যার, যে এটা আসলে ভুল হচ্ছে, আমি কোনো এই ধরনের অন্যায় করিনি, অসদাচরণ করিনি। তো সংক্ষুব্ধ ব্যক্তি। আর যদি অ্যাডভোকেট খালাস পায়, মানে তার যদি কোনো সাজা না হয়, তাহলে যে অভিযোগ করলো সে তো সংক্ষুব্ধ হয়ে যাবে, তাই না? জি তখন তিনিও রিভিউ করতে পারবেন। উভয় পক্ষেরই অধিকার আছে রিভিউ করার। কোনো অ্যাডভোকেটকে তিরস্কার, বরখাস্ত বা অপসারণ করা হলে অ্যাডভোকেট তালিকায় তার নামের সাথে উক্ত আদেশের একটি অনুলিপি সংযুক্ত করা হবে। তাহলে একটা মোটা ভলিউম বই আছে, সেখানে রোল নম্বর দেওয়া আছে, এই রোল নম্বরের বিপরীতে নাম ঠিকানা দেওয়া আছে। তো এই যে
তার সাথে কিন্তু কারো যদি এই যে সাজা হয় তাহলে এই সাজার কপিটা ওখানে গিয়ে অ্যাটাচ করে দেওয়া হবে। বুঝতে পেরেছেন? জি স্যার। ট্রাইব্যুনালের কার্যপদ্ধতি, এক ট্রাইব্যুনাল কিভাবে কাজ করবে তার প্রসিডিউরটা কি, এটা 35-এ আছে, একটু পড়ে নিলে বুঝতে পারবেন, কঠিন কিছু না। 36, ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে আপিল, এটা ইম্পর্টেন্ট, এখান থেকে এমসিকিউ রিটেনেও আসে। অ্যাপিল টু দ্য হাইকোর্ট, তাহলে ট্রাইব্যুনাল কোনো যদি আদেশ দেয় রিভিউ করতে হলে ট্রাইব্যুনাল নিজে রিভিউ করবে, কিন্তু রিভিউ না করে বা রিভিউ করার পরেও কাজ হলো না, সেক্ষেত্রে সংক্ষুব্ধ পক্ষ যদি আপিল করতে চায় তাহলে কোথায় যেতে হবে? হাইকোর্টে আপিল করতে হবে। ট্রাইব্যুনালের কাজ শেষ, তখন হাইকোর্টে আপিল করতে হবে। ট্রাইব্যুনাল প্রদত্ত আদেশ সম্পর্কে অবগতির, মানে সম্পর্কে জানলো যখন কোনো পক্ষ, আদেশের তারিখ থেকে না, আদেশের কপি যখন সে পেল বা আদেশের কপি তার কাছে প্রেরণ করা হলো, তখন থেকে 90 দিনের মধ্যে সংক্ষুব্ধ ব্যক্তি মহামান্য হাইকোর্ট বিভাগে আপিল করতে পারবে। তাহলে আপিলের বিধান আমরা পেলাম 36-এ, এবং সময় হচ্ছে তামাদির মেয়াদ কত? 90 দিন। প্রতিটি আপিল মহামান্য হাইকোর্ট বিভাগের ডিভিশন বেঞ্চে শুনানি হবে এবং মহামান্য হাইকোর্ট বিভাগের প্রদত্ত আদেশটি চূড়ান্ত হিসেবে গণ্য হবে। এখন যদি প্রশ্ন করা হয় যে ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে আপিলের বিধান আছে, এখন হাইকোর্ট বিভাগে যখন আপিল করা হবে, আপিলে যে ডিসিশন দেওয়া হবে এর বিরুদ্ধে প্রতিকার কি? বলেন, প্রতিকার কি? স্যার প্রতিকার স্যার ওই যে মানে হাইকোর্ট বিভাগের আদেশটাই চূড়ান্ত, প্রতিকার নেই স্যার আর। হ্যাঁ, তাহলে যদি প্রশ্ন আসে প্রতিকার কি, কোনো প্রতিকার নেই, কারণ এরপরে জি, কোন আপিল প্রতিকার নেই। বিভাগে যাওয়ার সুযোগ নাই। জি চূড়ান্ত মানে এটা ফাইনাল, এরপরে আর আপিল বিভাগে যাওয়ার সুযোগ জি নাই। জি জি বা চূড়ান্ত। ট্রাইব্যুনালের আপিল আদেশের বিরুদ্ধে ওই সেকেন্ড আপিল করার কোনো সুযোগ নাই, এক কথায়। তাহলে এখান থেকে অপশন বানিয়ে প্রশ্ন আসতে পারে যে ট্রাইব্যুনালের আপিল আদেশের বিরুদ্ধে প্রতিকার কি, তাহলে দ্বিতীয় আপিল বা এখানে আপিল বিভাগে আপিল, এই ধরনের অপশন বানিয়ে আসতে পারে কিনা। জি জি তখন অথবা বলতে পারে যে এটা চূড়ান্ত কিনা, এভাবে অপশন আসতে পারে। বা কোনো প্রতিকার নেই, অপশন বুঝে উত্তর করতে হবে। 37, 37-এ বলা হচ্ছে এই যে 36-এ যে 90 দিনের আপিলের কথা বলা হচ্ছে, আপিল তামাদির মেয়াদ, এটা তামাদি আইনের 5 এবং 12 ধারা কিন্তু প্রযোজ্য হবে। 5 ধারা মানে তামাদির মেয়াদ পার হয়ে গেলেও অতিরিক্ত সময় এর জন্য, অর্থাৎ তামাদির মেয়াদ মার্জনার জন্য মওকুফের জন্য আবেদন করা যাবে। তামাদির মেয়াদ বৃদ্ধির জন্য 90 দিন পরেও কিন্তু আবেদন করে, তাহলে এখানে তামাদি আইনের 5 ধারায় দরখাস্ত এক্সট্রা একটা দিতে হবে অতিরিক্ত। আর 12 ধারার বিধানটা কি? 12 ধারায় 4টা বিধান আছে, যে রায় যেদিন দেওয়া হলো সেদিন তামাদির মেয়াদ শুরু হয় না, পরের দিন থেকে শুরু হয়। আর রায়ের জাবেদা কপি পাওয়ার পর থেকে তামাদির মেয়াদ শুরু হবে, এই বিষয়গুলো। 38, অনুচ্ছেদ 36-এ দায়েরকৃত আপিল স্থগিত হবে না, সাধারণত স্টে হবে না। হাইকোর্ট বিভাগে যে আপিল যদি শুরু হয় সেটা স্টে করে রাখার কোনো সুযোগ নাই, তবে হাইকোর্ট যথেষ্ট মনে করলে স্থগিত করতে পারেন। 39, 39টা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। 39টা কি? হ্যাঁ, জুয়েল ভাই বলেন। স্যার এই যে 38 অনুচ্ছেদ বললেন স্যার, হুম। যে আপিল দায়ের হলে স্থগিত করতে পারবে না, তবে হাইকোর্ট যথেষ্ট কারণ থাকলে স্থগিত করতে পারবে, এটা স্যার ক্লিয়ার হচ্ছে না স্যার। মনে করেন যে আমি আজকে সামান্য অসুস্থ, হ্যাঁ, আমি চাইলে কি জি করতে স্যার। পারতাম? আজকে ক্লাসটা স্থগিত করে দিতে পারতাম, যে ভালো লাগছে না, একটু জ্বর জি জ্বর স্যার। ভাব লাগছে, শীতের দিন, ঠান্ডা লাগছে, কষ্ট হচ্ছে, দেখেন জ্যাকেট গায়ে দিয়ে ক্লাস নিচ্ছি, তাই না? জি স্যার। তো এটা কিন্তু স্থগিত করা যথেষ্ট কারণ না। যদি আমি খুব অসুস্থ হতাম তাহলে বসে থাকতে কষ্ট হতো, বা আমার খুব ব্যস্ততা, কোনো অনুষ্ঠান, বিভিন্ন কারণে, বা আমি একটু বেড়াতে যাব, সেটা একটা যথেষ্ট কারণ হতে পারে। তার মানে স্থগিত করা যাবে না এটা যেমন ঠিক, আবার স্থগিত করা যাবে যদি যথেষ্ট কারণ থাকে। যথেষ্ট কারণ বিভিন্ন হতে পারে, মানে যদি স্থগিতের বিধান রাখা হয় তাহলে কোনো পক্ষ কিন্তু স্টে করে দিবে, স্টে আবেদন করে। বুঝতে পেরেছেন? তাহলে কোনো পক্ষের আবেদন ক্রমে স্থগিত সাধারণত হবে না, কিন্তু হাইকোর্ট যথেষ্ট মনে করলে করবেন। ক্লিয়ার হলো বিষয়টা? স্যার, এই স্থগিত কি শুনানি স্যার? শুনানি শুনানি তো স্যার। হ্যাঁ, তামাদি আপিলটা তো আপিল ফাইল হওয়ার পরে যখন সমন জারি হবে, আপিলের তো আর সাক্ষী প্রমাণ জি নেওয়া স্যার। হয় না, আপিলে যা শুনানি করা হয়, অ্যাপিল জি হিয়ারিং। ওই শুনানি, জি স্যার। অ্যাপিল হিয়ারিংটা জি স্যার ঠিক স্টে আছে। হয়ে থাকবে, তার মানে অনির্দিষ্টকালের জি জন্য স্টে হয়ে থাকবে এটা।
হ্যাঁ, ক্লিয়ার স্যার, ক্লিয়ার। জুয়েল ভাই ক্লিয়ার? আলোচনা করছিলাম যথেষ্ট কারণ। হ্যাঁ, যথেষ্ট কারণ ওই যে আমি বললাম যে আমি আজকে ছুটি রাখবো কি রাখবো না, সেটা যথেষ্ট কারণ হলে তো ছুটি রাখি, কারণ ছাড়া তো আর ছুটি রাখি না। যেমন গতকালকে আমি রিটেন ক্লাস আমি নিইনি কেন? রিটেন নোট তৈরির কাজে আমি ব্যস্ত আছি, আর রিটেন নোটটা হাতে না পাওয়া পর্যন্ত ক্লাস নিয়ে অনেকের আগ্রহই থাকবে না। কথা ঠিক আছে না? তাহলে জি। রিটেন নোট দিয়ে দিব, তারপরে রিটেন ক্লাসটা পুরো দমে শুরু হবে। যেমন ভাইবার সময় এই ক্লাসও আমি স্থগিত রেখেছিলাম, তারপরে এখন পূর্ণ দমে চলছে ক্লাস। তো আমি যেহেতু এককভাবে স্যার সিদ্ধান্ত নিচ্ছি, আপনাদের জন্য যেটা ভালো হবে সেটাই তো করব, তাই না? জি স্যার। জি অনুচ্ছেদ স্যার 39, এটা একটা গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ। বার কাউন্সিল স্যার নির্ধারিত পদ্ধতিতে একটি বার অ্যাসোসিয়েশনকে স্বীকৃতি প্রদান করতে পারে। যেমন রাজশাহী অ্যাডভোকেটস বার অ্যাসোসিয়েশন অনেক পুরাতন একটা বার, ব্রিটিশ সময়ের বার। তো বাংলাদেশ বার কাউন্সিল, বাংলাদেশ একটাই আছে। তো বাংলাদেশ বার কাউন্সিল এই যে বর্তমানে 81টা বার অ্যাসোসিয়েশন আছে, সুপ্রিম কোর্ট একটা বার অ্যাসোসিয়েশন এবং লোকাল বার অ্যাসোসিয়েশন 80টা। তো আরও যদি নতুন কোনো বার অ্যাসোসিয়েশন হয়, যেমন আমাদের রাজশাহীতে কোনো চৌকি বার নাই, অর্থাৎ উপজেলা পর্যায়ে কোনো বার নাই। এখন মনে করেন বাগমারা একটা উপজেলা আছে, বিশাল উপজেলা, তারা যদি মনে করে যে কিছু মামলা আমরা উপজেলা পর্যায়ে করব, যারা বাগমারার অনেক অ্যাডভোকেট আছেন তারা যদি মনে করেন উপজেলা পর্যায়ে সিভিল কোর্টগুলো অন্তত বসুক, জমি জমার মামলা প্রচুর হয় বাগমারায়, আমার কাছেও প্রচুর মামলা আছে বাগমারা উপজেলার। তো তারা বাগমারায় একটা চৌকি বার বা লোকাল বার অ্যাসোসিয়েশনের আবেদন করতে পারে। তাহলে এই আবেদনটা কোন অনুচ্ছেদ অনুসারে হবে? 39 অনুচ্ছেদ অনুচ্ছেদ। এবং স্বীকৃতি প্রদানও এই অনুচ্ছেদ অনুসারেই হবে। এবং স্বীকৃতি এ দরখাস্ত করার নিয়ম কি কিভাবে হবে এগুলো রুলসের মধ্যে আছে। রুলস আমরা আজকে শুরু করবো কিছুক্ষণ পরেই। কি প্রশ্ন করছিলেন বলেন? স্যার আমি বলছিলাম কি যে ওই যে 38 অনুচ্ছেদে যে আপিল স্থগিত হবে না। হুম, আচ্ছা ওই দিন যদি যে অভিযুক্ত অ্যাডভোকেট উনি যদি অসুস্থ থাকে শারীরিক ভাবে, হুম। তাহলে কি উনি আবেদন করলেও কি স্টে হবে না? সময়ের দরখাস্ত করার অর্থ হচ্ছে আজকে শুনানি করতে পারছি না স্যার, আগামী দিন ধার্য তারিখ নির্ধারণ করেন, দ্যাট ইজ নট স্টে। স্টে মানে অনির্দিষ্টকালের জন্য ঝুলে যাওয়া, হ্যাং হয়ে যাওয়া। আর আমি আজকে ও শুনানি আচ্ছা করতে আচ্ছা পারছি না, ঠিক এক আছে। দুইটা টাইম পিটিশন নিব, তিন চারটা টাইম পিটিশন, এটা কিন্তু স্টে না। এটা প্রসিডিউরেরই একটা অংশ, টাইম তো দিতেই হবে। আর স্টে মানে 2-3 বছরের জন্য ঝুলে গেল বিষয়টা, অনির্দিষ্টকালের জন্য। ও Clear আচ্ছা হলো আচ্ছা বিষয়টা? ঠিক আছে স্যার। তাহলে স্টে শব্দের জি অর্থটাও জি। বুঝতে হবে, তাই না? তা আপনি প্রশ্ন করলেন বলে জানতে পারলেন না। এখানে মানুষের এ, আইন, আপনি যেখানে পড়েছেন এলএলবি অনার্স বা এলএলবি পাস, সেখানে অনেকে ক্লাস করে অনেকে ক্লাস করে না, অনেকে ক্লাস করলেও টিচারকে প্রশ্ন করে না। আমি বলবো ভাই এই ছোট ছোট প্রশ্নগুলো আমাকে করেন, আমাকে প্রশ্ন করলে আমি চেষ্টা করবো সেটার উত্তর দেওয়ার, সেক্ষেত্রে আপনার নলেজটা আরো ডিপ হবে, স্বচ্ছতা আসবে। 40, বিধি প্রণয়ন। এই যে একটু পরে আমরা বিধি সম্পর্কে জানতে পারবো। 101টা বিধি আছে, রুলস। সরকারের পূর্ব অনুমতি সাপেক্ষে বার কাউন্সিল বিধি প্রণয়ন করতে পারবে। এবং বার কাউন্সিল যদি বিধি প্রণয়ন না করে, বার কাউন্সিল যদি ঘুমিয়ে থাকে, বার কাউন্সিলের সময় নাই, ব্যস্ত, তখন সরকার দেশ চালানোর জন্য বিধি প্রণয়ন করতে পারবে। তার মানে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে বার কাউন্সিল নিজেই বিধি প্রণয়ন করবে, বার কাউন্সিল চালাতে গিয়ে যে যে বিধির দরকার হয়, রুলস। এখন যদি বার কাউন্সিল নিজে বিধি প্রণয়ন না করে এবং সরকার যদি মনে করে এখানে একটা বিধি দরকার, সেক্ষেত্রে বার কাউন্সিল না করলে সেক্ষেত্রে সেখানে হস্তক্ষেপ করবে সরকার। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। অনুচ্ছেদ 41, অ্যাডভোকেট না হয়ে আইন পেশা প্র্যাকটিস করলে তাদেরকে কি বলা হয়? টাউট। 6 মাসের কারাদণ্ড হতে পারে, ব্র্যাকেটে লিখে ফেলতে পারেন টাউটের শাস্তি। টাউটের শাস্তি 41। টাউট শব্দটা কি? প্রচলিত শব্দ, যদি যদিও টাউট শব্দ ব্যবহার হবে না পরীক্ষায়, কিন্তু বুঝতে সুবিধা হবে এই শব্দটা। ঠিক আছে? মাঝে মধ্যে কিন্তু আমরা দেখি যে এই ধরনের একটা কি করছে, পেজে লিখে রাখে যে আমি টাউট, এইভাবে গলায় ঝুলিয়ে দিয়ে ছবি তোলে, ঢাকা বারে বেশি দেখা যায়। লক্ষ্য করছেন এরকম? জি স্যার, জি স্যার, ফেসবুকে দেয়, মাঝে মাঝে দেখেছি এক সময়। হ্যাঁ, তো প্রচার করে আমি দেয়। টাউট বলে। জি জি। তার মানে এটা প্রচার করে ওনার কাছে যেন কেউ আর না যায়, মানে এটা হচ্ছে ওই নেগেটিভ পাবলিসিটি হয়ে যায় তার। অনুচ্ছেদ 46 আজকের সর্বশেষ। অত্র আদেশ প্রয়োগের ক্ষেত্রে যদি কোনো সমস্যার সৃষ্টি হয়, মানে অত্র আদেশ বলতে এই যে
এই অর্ডার, যে অর্ডার আমরা পড়ছি, সেই ক্ষেত্রে তবে সরকার অফিসিয়াল গেজেট প্রকাশের মাধ্যমে তার সমাধান করবে। কোনো জটিলতা তৈরি হচ্ছে, মনে করেন যে একটা অনুচ্ছেদ নিয়ে কোনো বাস্তবে একটা কি জটিলতা তৈরি হয়েছে, তাহলে এই অনুচ্ছেদ নিয়ে কি সিদ্ধান্ত হবে? আইনে তো এটা বলা আছে, কিন্তু একটা পরিস্থিতি মানে অন্যরকম হয়ে গেছে, সেই ক্ষেত্রে গেজেটের মাধ্যমে আদালত সমাধান করবে। রিসেন্টলি এই ধরনের একটা সমস্যা হয়েছিল, আদালত গেজেটের মাধ্যমে সমাধান করেছে। কোনটা কেউ বলতে পারবেন, কোন অনুচ্ছেদে সমস্যা হয়েছিল? না স্যার। অনুচ্ছেদ 8, করোনাকালীন সময়ে 31 মের ও মধ্যে আচ্ছা আচ্ছা আচ্ছা। 21 সালে কি সম্ভব জি স্যার, হচ্ছিল জি না, স্যার। 21 সালে নির্বাচন করতে হবে, 3 বছর পার হয়ে যাচ্ছিল, নির্বাচন করতে পারছিল না, জি জি জি। কারণ করোনার কারণে। কারণ এটা তখন সরকার গেজেট প্রকাশ করে বলল ঠিক আছে, এইটা ডিলে হোক, অ্যাডহক কমিটি চলে আসুক। বুঝতে পেরেছেন? তাহলে জি এটা তো 46 ধারার জি স্যার। 46 অনুচ্ছেদের ক্ষমতা বলে কিন্তু সরকার গেজেট প্রকাশ করছে, এবং আরো কোন কোন জায়গায় প্রয়োজনে সরকার গেজেট প্রকাশ করে এটাকে কি করতে পারবে, অ্যামেন্ড করতে পারবে। সেই ক্ষমতাটা দেওয়া আছে সরকারকে। ঠিক আছে, তো এই যে 27 থেকে 46 জি স্যার। অনুচ্ছেদ থেকে বার কাউন্সিলের বিগত সালে যে পরীক্ষা প্রশ্নগুলো হয়েছে, এখানে দেখেন বিগত বার কাউন্সিল পরীক্ষার এমসিকিউ প্রশ্ন বলে, এখানে কিন্তু জুডিশিয়ারির প্রশ্ন থাকে না। কেন থাকে না? কারণ জুডিশিয়ারিতে এই আইনটা নাই, শুধুমাত্র বার কাউন্সিলে এই আইনটা আছে, জুডিশিয়ারির সিলেবাসে নাই। জুডিশিয়ারির সিলেবাসের সাথে 6টি আইনের মিল আছে, যে 6টি আমরা অন্য 6টি পড়বো। আর এই একটি মাত্র আইন যেটা জাস্ট বার কাউন্সিল অংশে, জুডিশিয়ারিতে এই সাবজেক্ট পড়ার দরকার নাই, কারণ এটা শুধু অ্যাডভোকেটদের জন্য, জুডিশিয়ারির জন্য এটা নয়। ক্লিয়ার হলো বিষয়টা? জি স্যার, জি জি স্যার। স্যার। তো এখানে দেখেন মোটামুটি ভালো কিছু প্রশ্ন আসছে, প্রশ্ন পড়বেন, বুঝতে না পারলে আমি বুঝিয়ে দেবো। এরপরে পার্ট 4, গুরুত্বপূর্ণ বিধিসমূহ বা রুলস আলোচনা। দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল, এই যে এখানে একটা শব্দ আছে রুলস, আর আগে ছিল ওখানে, এখানে ছিল অর্ডার, তাহলে অর্ডারের পরিবর্তে এবার কি পড়ছি আমরা, রুলস। জি আতিকুর রহমান সাহেব লাইনে আছেন? জি স্যার। তো এখানে রুলস 1 থেকে শুরু করে 101টি আছে। কয়টি আছে? 1 101টি থেকে রুলস আছে, 101টি। তার মধ্যে ওই যেমন 65A এগুলো কিন্তু ইনক্লুডেড। এখন সংখ্যা বিবেচনায় আমরা যেমন পেনাল কোডের সেকশন কয়টি বলবো, 511টি, মাঝখানে জি 511টি কিন্তু হুম। সেকশন নাই, অনেকগুলো বাতিল হয়ে গেছে, তারপরও বলতে হবে 511টি। তারপরে 511টি। একটু একটু আগে আমরা যে 46 মানে 46টি অনুচ্ছেদ পড়লাম, আর্টিকেল। তো যদি বলা হয় অর্ডারের অনুচ্ছেদ কয়টি বা আর্টিকেল কয়টি, 46ই বলতে হবে, যদিও বাস্তবে সংখ্যায় কম বেশি হতে পারে, কোনো 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 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে বাতিল হয়ে যেতে পারে, আবার অ্যামেন্ডমেন্টের মাধ্যমে নতুন প্রভিশন যুক্ত হতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু এই মোট সংখ্যার উপরে কি হবে না, প্রভাব সৃষ্টি করবে না, যদিও গণে আপনি দেখবেন যে 48টা হয়ে গেছে, কিন্তু বাস্তবে 46ই বলতে হবে। ক্লিয়ার হলো বিষয়টা? জি স্যার। তেমনি এই বিধির ক্ষেত্রে 101টি বিধি বলতে হবে, যদি প্রশ্ন আসে বিধি কয়টি আছে, রুলস কয়টি আছে, 101টি। আর আরেকটা বিষয় 42টা, সেটা আচরণ বিধি, ওটা ক্যাননসের রুলস, ওখানেও রুলস বলা হবে। তো ওইটাও আমরা আজকে ক্লিয়ার করব। আপনি একটি প্রশ্ন করেছিলেন, আমি সেটার যে পিডিএফ কপি আইনের, সেটা আপনাকে দিয়ে দিয়েছি, দেওয়ার পরে কনফিউশন দূর হয়েছে আপনার? আমি স্যার ওটা বুঝতে পারিনি স্যার। আচ্ছা, আপনি তাও বুঝতে পারেননি? জি। এখানে এই সাবজেক্টটা অনেক 5 নম্বরের জন্য আছে। আমরা যে সাবজেক্টটা পড়ছি, 2টা ক্লাসে শেষ করছি, আগামী শনিবারে এটার উপরে ক্লাস টেস্ট হবে। তো এটার জন্য 5 নম্বর বরাদ্দ আছে। 5 নম্বরের মধ্যে আমি 3টা মাত্র আইন পড়াবো। একটা হচ্ছে দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972, মানে অর্ডার 1972। এখানে 46টা অনুচ্ছেদ আছে বা আর্টিকেল আছে, এই কথাটুকুর অর্থ ক্লিয়ার হলো? জি জি। যেটা অলরেডি আমরা একটু আগে শেষ করলাম। এখন আমরা শুরু করছি রুলস। জি। এর রুলস আছে 101টি। কয়টি আছে? 101টি। 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 101টির মধ্যে 3, 28, 29, 41, 60, 65A, 91, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7টি। 101টির 7টা। মধ্যে মাত্র 7টি পড়াবো আমি, বাদ বাকি সব বাদ। কেন বাদ? কারণ এগুলো ইম্পর্টেন্ট, এগুলো থেকে আসে, ওগুলো লাগবে না আমার। আর কারো যদি পড়ার ইচ্ছা থাকে, আমার কাছে আইন চাইলে আমি দিয়ে দিব, অথবা মার্কেটে বই আছে, কিনে নেবে হবে। পুরো বইয়ের আমার পিডিএফ আছে, এই আইনের এই রুলস 101টি আছে। আপনাকে 101টি রুলসের কিন্তু পিডিএফ পাঠিয়েছি, আপনি পাননি?
আতিকুর পাইছি রহমান সাহেব, আপনার সাথে কথা বলছি। এটা বুঝতে পারলেন? জি স্যার, পাইছি পাইছি। হ্যাঁ। তো এটার পরে যখন আমি ক্যাননস পড়াবো নি আচরণবিধি, তখন যে 42টা সেটা দেখাই দেবো না, দেখানোর পরে আপনার সাথে আবার কথা বলবো। কনফিউশন থাকলে আমি ক্লিয়ার করার চেষ্টা করছি। বিধি 3 বা রুল 3। বিধি 3 মানে রুল 3। রুলস বা রুল এর বাংলা কি? বিধি, বিধি বা নিয়মও বলতে পারি। নির্বাচনী তফসিল প্রকাশ। এর আগে আমরা দেখলাম নির্বাচনী তারিখ প্রকাশ। নির্বাচনের তারিখ প্রকাশ করতে হবে 30 দিনের মধ্যে, অফিসিয়াল গেজেটের মাধ্যমে সরকার প্রকাশ করবে। তাহলে তারিখ প্রকাশ করবে 30 দিনের মধ্যে সরকার, সেটা অনুচ্ছেদে আমরা দেখলাম। কিন্তু তফসিল, তফসিল হতে ডিটেলস। যেমন কোনো ক্লাসে নতুন ভর্তি হলে সিলেবাস দেওয়া হয় না? হুম। সিলেবাসের মতো একটা ছোট জি। পুস্তিকা দেওয়া হয়। উম, তো এই সেটা হচ্ছে তফসিল। তফসিলে কিন্তু ডিটেল একটা বিষয় থাকে। আর তারিখ তো জাস্ট বলে দিল এই তারিখে নির্বাচন হবে। তো এই তফসিল প্রকাশ করার দায়িত্ব কি আর? চেয়ারম্যান মানে অ্যাটর্নি জেনারেল স্যার এটা প্রকাশ করবেন। কমপক্ষে 45 দিন পূর্বে, নির্বাচনের 45 দিন পূর্বে তফসিল প্রকাশ করতে হবে। এবং সরকার প্রকাশ করবে হচ্ছে নির্বাচনের তারিখ। এখন যদি সরকার প্রকাশ না করে তাহলে এই যে পুরোটা দায়িত্ব চলে যায় কার কাছে? চেয়ারম্যানের কাছে। চেয়ারম্যান 45 দিন পূর্বে তফসিল প্রকাশ করবেন। তফসিলে সাধারণত ভোট গ্রহণের তারিখ থাকে, নির্বাচনের তারিখ থাকে। ইনকেস যদি এই তফসিলে তারিখটা স্পষ্ট না থাকে, বলা 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 থাকে যে হয়তোবা মে মাসের 3য় সপ্তাহ বা 2য় সপ্তাহ, এরকম যদি একটা অস্পষ্টতা থাকে, তখন সরকার গেজেটের মাধ্যমে সেটা 30 দিন আগে প্রকাশ করে দিবে। এই হচ্ছে বিষয়। তার মানে বার কাউন্সিলের চেয়ারম্যান যদি এখানে প্রকাশ করতে কোনো অবহেলা দেখান, তাহলে বাংলাদেশ সরকার সেটা প্রকাশ করে দিবে। বোঝা গেল বিষয়টা? একটু ওভারল্যাপিং করা আছে, যেন নির্বাচনটা হয়েই অবশ্যই হয়, যেন মিস না হয়, এই কারণে। জি। নির্বাচনী তফসিলে কি কি জি। উল্লেখ থাকবে? সাধারণত নির্বাচনের প্রস্তাব জমাদানের তারিখ, মানে কে নির্বাচনে প্রার্থী হবে সেটা, প্রস্তাব যাচাই বাছাইয়ের জন্য তারিখ, ভোট গ্রহণের তারিখ। এই 3টা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। তারপরে নির্বাচন সংক্রান্ত অভিযোগ গঠন, পেশ করা তারিখ। কেউ নির্বাচনে দাঁড়ালো, তার বিরুদ্ধে কেউ যদি মানে অভিযোগ দেয় যে এই ব্যক্তি নির্বাচনে দাঁড়িয়েছে কিন্তু তার নির্বাচনে দাঁড়ানোর কি নাই, যোগ্যতা নাই, বা তার কোনো সমস্যা আছে, তখন তার বিরুদ্ধে অভিযোগ জি দেওয়া স্যার, হবে। তার কোনো হ্যাঁ। তো ঋণগ্রস্ত থাকলে তার বিরুদ্ধে অভিযোগ দেয় স্যার মানে নির্বাচনে। নির্বাচন করার জন্য যে যোগ্যতা আছে, এই যোগ্যতার সাথে যদি না মিল হয়, তাহলে তার বিরুদ্ধে কোনো অভিযোগ যদি দেয় এবং নিজে থেকেও যদি অভিযোগ গঠন করে বার কাউন্সিল, তাহলে এই অভিযোগ কতদিনের মধ্যে করা যাবে সেটা উল্লেখ করা থাকবে। ইলেকশন কমিটি কর্তৃক অভিযোগ গ্রহণ করার তারিখ। তাহলে অভিযোগ গ্রহণ মানে পেশ করা এক জিনিস, গ্রহণ করা, পেশ করা হচ্ছে সাবমিশন, আর গ্রহণ করা মানে অ্যাডমিট করা। সব অভিযোগই তার অ্যাডমিট করবে না, অ্যাডমিট করলে সেটা আমলে নিবে এবং সেটার উপরে শুনানি হবে। নির্বাচনের প্রস্তাব জমা এবং প্রস্তাব যাচাই বাছাইয়ের মধ্যে 7 দিনের বিরতি থাকবে। আর প্রস্তাব যাচাই বাছাই এবং ভোট গ্রহণের তারিখের মধ্যে 14 দিনের বিরতি থাকবে। নির্বাচনের ফলাফল ঘোষণা এবং নির্বাচন সংক্রান্ত অভিযোগ পেশ বা এই অভিযোগ গঠনের মধ্যে 7 দিনের বিরতি থাকবে। অর্থাৎ মনে করেন নির্বাচনের ফলাফল ঘোষণা হয়ে গেল, এখন এই ফলাফল নিয়ে কারো অভিযোগ যদি থাকে, সেই ফলাফলের 7 দিনের একটা কি থাকবে, সময় থাকবে। 7 দিনের মধ্যে তাকে কি করতে হবে? অভিযোগ দিতে হবে, এবং এই 7 দিন পরে আর অভিযোগ দেওয়ার সুযোগ থাকবে না। এই হচ্ছে বিষয়। মানে মোটামুটি তামাদির একটা মেয়াদ বলে দিয়েছে। নির্বাচন সংক্রান্ত অভিযোগ গঠন করা হলো এবং তা প্রথমবারের মতো আমলে নেওয়া বা গ্রহণ করার মধ্যে 7 দিনের বিরতি থাকবে। তার মানে এই গ্যাপটা দেওয়া হয়েছে যেন প্রপারলি কাজটা করা যায়, খুব যেন তড়িঘড়ি করা না হয়, এবং বেশিও সময় দেয়নি হয়, যেন যেন কোনো ডিলে না হয়, নেগলিজেন্স না হয়। বুঝতে পেরেছেন? কারণ জি। জি স্যার। বার কাউন্সিলের নির্বাচন হোক, যে কোনো নির্বাচন হোক, নির্বাচনের ফলাফলের পরে এটার বিষয়ে যদি দ্রুত সিদ্ধান্ত নেওয়া না হয়, তাহলে আরো বেশি ঘোলাটে হয়ে যাবে। কারণ নির্বাচন মানে খুবই সেন্সিটিভ একটা ম্যাটার, তাই না? জি। কিন্তু নির্বাচনকালীন স্যার আমাদের দেশ বলেন। জাতীয় নির্বাচন যখন হয়, হুম, নির্বাচন শেষ হয়ে গেলে তারপরে তো আর এটাকে আর আমলে নেওয়া হয় না, কেউ যদি কোনো অভিযোগ দেয়। এটা জাতীয় নির্বাচনের কথা বলছে না, আমাদের বার কাউন্সিলের নিজস্ব একটা নির্বাচনের কথা বলা হচ্ছে। জাতীয় নির্বাচন সেটা ভিন্ন জিনিস, সেটা নিয়ে আলোচনা করার যোগ্যতা আমার নাই ভাই, সেটা বাদ দিয়ে দিলাম। ওকে আচ্ছা, স্যার। নির্বাচনকালীন বার কাউন্সিল কার্যালয় নির্দিষ্ট থাকবে। যদি নির্বাচনকালীন সময়ে পরিবর্তন করতে হয়, তাহলে মনে করেন গত নির্বাচন যে
মানে যেই অফিসে হয়েছে সেই অফিসেই তো সবাই জমা দিতে গিয়েছে, তাই না? যেমন আপনাদের যারা জি এবার ভাইবা দিল তাদের ভাইবা ফর্ম জমা দিতে গিয়েছে বার কাউন্সিলে একটা জায়গায়। তো ওই বারবার সবাই জমা দিচ্ছে। এখন আপনারা যখন ভাইবা দিবেন ওই সময় আপনাদের সাধারণত ওখানেই জমা দেওয়া হবে, যদি সেই জায়গাটা পরিবর্তন করা না হয়। তো নির্বাচনকালীন যে কার্যালয় একটা লাগবে, যারা নির্বাচনটাকে পরিচালনা করবে, ফর্ম জমা নিবে, ক্যান্সেল করবে, এটসেট্রা এটসেট্রা। তো তাদের পুরো কাজটার জন্য তো একটা রুম লাগবে, একটা কার্যালয় লাগবে, অফিস লাগবে। তো এই অফিসটা নির্দিষ্ট থাকবে। কোনো কারণে যদি এই বছর যেটা হলো পরের বছর সেটা পরিবর্তন হয়, তাহলে এটা অবশ্যই পরিবর্তন করলে বিজ্ঞপ্তি দেবে। পরিবর্তনের কারণ সহ কার্যালয় পরিবর্তনের 4 দিন আগে বহুল প্রচারিত একটি বাংলা পত্রিকায় এবং একটি ইংরেজি পত্রিকায়, মোট 2টি পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হবে বার কাউন্সিলের বিষয়। তাহলে নির্বাচনের যে অফিস সেটা স্থানান্তর করা হচ্ছে। সাধারণত একটা দোকান যদি পরিবর্তন করা হয়, স্থান পরিবর্তন নোটিশ দিয়ে দেয় না, পোস্টার দিয়ে দেয় না, যে একটা জি দোকান এখান থেকে জি ওখানে স্যার। ওখানে গেল, পুরাতন ঠিকানা নতুন ঠিকানা। তো যেন জি, স্থান মানুষের পরিবর্তন। মানুষের যেন ভোগান্তি না হয়, তাই পত্রিকাতে দিয়ে দিতে হবে, তাহলে সবাই জানতে পারবে। আর যদি বিজ্ঞপ্তি দেওয়া না হয় তাহলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং যতগুলো বাংলাদেশে বার অ্যাসোসিয়েশন আছে তাদের সভাপতি বরাবর অবগতি করতে হবে, মানে চিঠি দিতে হবে। তো লোকাল বারের রাজশাহী অ্যাডভোকেটস বার অ্যাসোসিয়েশনের সভাপতি বরাবর একটা চিঠি দিল বার কাউন্সিল, তাহলে তো সবাই আমরা জানতে পারবো, তাই না? এবং লোকাল বারে এটা প্রচারিত জি হয়ে যাবে। আমাদের যখন কোনো আমাদের বারের যেটা নিয়ম সেটাই বলি, অন্যান্য বারেও আপনাদের নিশ্চয় আছে। যেমন কোনো যদি নোটিশ হয় সেটা আমাদের ইন্টারনাল হোক বা এক্সটার্নাল বার কাউন্সিলের কাছ থেকে হোক বা যে কোনো ম্যাটারে হোক, তাহলে এখানে আমাদের বার ভবন আছে তিনটা, তিনটা বার ভবনেই নোটিশ বোর্ড আছে, নোটিশ বোর্ডে ঝুলিয়ে দিবে। এবং তিনটা বার ভবনে কি সাউন্ড সিস্টেম আছে, একজন এসে সেটা কি করবেন, প্রচার করবেন আবার মৌখিকভাবে। বুঝতে পেরেছেন? তো জি এই ধরনের জি যদি স্যার। বিষয় হয় তাহলে প্রচার হবে। তাহলে প্রচারের এটাও একটা মাধ্যম। তার পত্রিকাতেও দেওয়া যাবে, পত্রিকাতে ইনকেস দিল না বা দিতে মিস হয়ে গেছে, তাহলে এই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বরাবর এবং অ্যাসোসিয়েশনের সভাপতিদেরকে বা চেয়ারম্যানদেরকে জানাতে হবে, প্রেসিডেন্টদেরকে। তো অ্যাসোসিয়েশনের সভাপতিকে প্রেসিডেন্ট বলে, বার কাউন্সিলের সভাপতি হচ্ছে চেয়ারম্যান। বিধি 4, নির্বাচনের সময় সমগ্র দেশের বার অ্যাসোসিয়েশন সমূহকে 7টি গ্রুপে ভাগ করা হবে। এটা আমরা জানতে পেরেছি না এর আগেই? জি স্যার। আমরা জানতে পারলাম সদস্য কতজন, 15 জন, একজন অ্যাটর্নি জেনারেল, 15 জন 7 জন সাধারণ সদস্য, আর 7 জন হচ্ছে গ্রুপ ভিত্তিক আঞ্চলিক। সদস্য, আঞ্চলিক। আঞ্চলিক সদস্য। এই যে আঞ্চলিক সদস্য জি 7টি গ্রুপে ভাগ করার বিধান কোথায় আছে? বিধি 4-এ আছে। এবং এই বিধি 4-এ কিন্তু আরো জি কথাবার্তা আছে, আমি সেগুলো নিই নি। এই 7টি সংখ্যাটা আপনাদের জন্য জরুরি। এখন কিভাবে সেটা ভাগ করা হবে এবং এই যে 7টি গ্রুপ, 7টি গ্রুপের রাশিয়া অঞ্চলের গ্রুপে কোন কোন বার অ্যাসোসিয়েশন আসবে, এগুলো এই ডিটেলস আমাদের দরকার নেই। আমাদের দরকার 7টি গ্রুপ বিধি 4-এ আছে, দ্যাটস অল। ঠিক আছে? জি বিধি 5-এ জি কি আছে? মূল বক্তব্য, নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন ফি 1,000 টাকা। মনোনয়ন ফি কত? 1,000 1,000 টাকা। টাকা। এখন যদি আমি বার কাউন্সিলে নির্বাচন করতে চাই, সাধারণ হোক বা গ্রুপ ভিত্তিক হোক, 1,000 টাকা একটা মনোনয়ন ফি দিব আর ফর্ম তুলে জমা দিয়ে দেবো, হয়ে যাব আমি প্রার্থী। এটা হচ্ছে সিস্টেম। বিধি 20, ফলাফল ঘোষণার 30 দিনের মধ্যে নির্বাচনের বৈধতা বিষয়ে করে অভিযোগ যদি কেউ করে তাহলে তার ফি প্রয়োজন হবে 1,000 টাকা। বুঝতে পেরেছেন? জি আপনারা এখানে এটা লিখে রাখতে পারেন যত প্রকারের ফি 1,000 টাকা। আপনি নির্বাচনের ফি 1,000 টাকা। এই যে অ্যাডভোকেটের বিরুদ্ধে অভিযোগ দেখলাম না আমরা জি 33-এ, সেখানে 1,000 টাকা। 33-এ ট্রাইব্যুনাল গঠন করা হবে। এই যদি কোনো ব্যক্তি অ্যাডভোকেটের বিরুদ্ধে অভিযোগ করে সেখানেও কিন্তু ফি লাগবে 1,000 টাকা। মানে যত ফি আপনারা লিখতে পারেন, যত প্রকারের ফি 1,000 টাকা। আমি এটা রিসার্চ করে দেখেছি, যেটা ফাইনাল টাচ নোটে লিস্ট থাকবে, একটা টেবিল থাকবে। জি স্যার, এটা ভালো হয়েছে স্যার, আমরা লিখে রাখলাম স্যার। শুধু হ্যাঁ, যত জরিমানা ফি 500 টাকা 1,000, বাদে মানে সকল ফি 1,000 টাকা। হ্যাঁ, সকল ক্ষেত্রে ফি 1,000 টাকা। মানে ফি নিয়ে প্রশ্ন আসলে 1,000 টাকা, চোখ বন্ধ করে বিত্তপূরণ করে দিবেন। জি 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 স্যার। নির্বাচন ট্রাইব্যুনালের সদস্য 3 জন, তাহলে ট্রাইব্যুনালের সদস্য 33-এ আমরা দেখলাম 3 জন, 22-এও কিন্তু 3 জন। জি বিধি 28, প্রথম সভা। প্রথম সভা ওই যে জুলাই মাসের 1 তারিখে নতুন টার্ম শুরু হবে বার কাউন্সিলের। তো প্রথম তো একটা সভা ডাকতে হবে, যেমন
স্পিকার সভা ডাকে পার্লামেন্টে, তাই না? প্রথম সভাটা স্পিকার ডাকেন না, অধিবেশন। জি 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 তো এই বার কাউন্সিলের কমিটির মেয়াদ শুরুর 1 মাসের মধ্যে সচিব প্রথম সভা আহ্বান করবেন। তার মানে সচিব হচ্ছে ওই স্পিকারের মতো একটা ক্ষমতা সম্পন্ন ব্যক্তি। তার মানে এক্সিকিউটিভ হেড, স্পিকার হচ্ছে এক্সিকিউটিভ, সরি, সচিব বা সেক্রেটারি হচ্ছে বার কাউন্সিলের এক্সিকিউটিভ হেড হিসেবে দায়িত্ব পালন করে। বুঝতে পারলেন? জি। তো এখানে তাহলে প্রথম সভা ডাকবেন যে কি ব্যাপার আপনারা, নির্বাচন হয়েছে মে মাসে, জুন মাস তো ছুটি খেলেন, এবার জুলাই শুরু হয়েছে, তাড়াতাড়ি আসেন, সভা শুরু করেন নতুন টার্মের। ঘুমিয়ে থাকলে তো হবে না, তো ঘুম ভাঙিয়ে দিবেন সচিব মহোদয়। হুম, তারপরে যতগুলো সভা হবে পরবর্তী সভাগুলোকে সাধারণ সভা বলা হবে। 29 আছে, বার কাউন্সিলের চেয়ারম্যান আহ্বান করবেন সাধারণ সভা বা বিধি 29 অনুসারে। ঠিক আছে? বিধি 28 প্রথম সভা জি। সচিব 1 মাসের মধ্যে, এবং পরবর্তী যতগুলো সভা হবে সেগুলো হচ্ছে জেনারেল মিটিং বা সাধারণ সভা, সেটা বার কাউন্সিলের চেয়ারম্যানই যথেষ্ট ডাকার জন্য, আর সচিবের আহ্বানের দরকার নেই। এই যে যতগুলো মিটিং হয় পরীক্ষা নিয়ে বা অন্যান্য বিষয় নিয়ে, সবগুলোই চেয়ারম্যান এখন আহ্বান করেন। বিধি 41, অ্যাডভোকেটদের বিরুদ্ধে আনীত অভিযোগপত্রের সাথে সংযুক্ত করতে হবে কি? আইনজীবীর বিরুদ্ধে অভিযোগের বিবরণ, কি করেছে অ্যাডভোকেট, কি কারণে অভিযোগ করা হচ্ছে সেগুলো। মামলা করলে যেমন বিবরণ দিতে হয়, এফিডেভিট সহ প্রয়োজনীয় সকল ডকুমেন্ট জমা দিতে হবে। কিন্তু অভিযোগকারী যদি আদালত হন বা সরকারি কর্মকর্তার অফিসিয়াল দায়িত্বের জন্য হয়, সরকারি কর্মকর্তা, সে সরকারি কর্মকর্তার অফিসিয়াল ডিউটির মধ্যে থেকে যদি সে কাজটি করে থাকেন, তাহলে তার জন্য এফিডেভিটের দরকার নাই, কিন্তু সাধারণ পাবলিকের এফিডেভিট লাগবে। 41-তে বলা হচ্ছে অ্যাডভোকেটের বিরুদ্ধে দাখিলকৃত অভিযোগের সাথে 1,000 টাকা ফি জমা দিতে হবে। ওই যে ফি 1,000, একটু আগে বলে দিলাম। 45, ট্রাইব্যুনাল অভিযোগ প্রাপ্তির 21 দিন পর শুনানির দিন ধার্য করবেন। তার মানে 21 দিনের মধ্যে শুনানির সুযোগ নাই, মিনিমাম 21 দিন সময় দিতে হবে, কারণ সমন জারি হতে হবে, তারপরে তদন্ত করতে হবে, এর মাঝখানে ইন্টারনাল কাজগুলো, ফর্মালিটিস, সেগুলো করে নিবে। বিধি 60, এখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিধান আছে। শিক্ষানবিশ প্রশিক্ষণ চুক্তি, যেটা আপনারা ইন্টিমেশন বলে পরিচিত। ইন্টিমেশন বলে কোনো শব্দ নাই, কিন্তু আমরা প্রচলিত শব্দ ইন্টিমেশন। হ্যাঁ, এখানে ব্র্যাকেটে লিখে রাখতে পারেন ইন্টিমেশন। জি, আমরা যে ফর্ম জমা দিই সেটাকেও বলে ইন্টিমেশন ফর্ম, স্যার। হ্যাঁ, জি ইন্টিমেশন জি, ফর্ম। কিন্তু এখানে আপনারা তো যেটা ইন্টিমেশন লেখা যেটা নেই। জমা দিয়েছেন, অ্যাডভোকেট একজন আছেন যিনি 10 বছর ধরে আইন পেশায় নিয়োজিত আছেন এমন আইনজীবী, সিনিয়র, 6 মাস শিক্ষানবিশ হিসেবে লিগ্যাল ট্রেনিং দেওয়ার জন্য নিয়োজিত রাখতে পারবে, এবং 5টি দেওয়ানি ও 5টি ফৌজদারি, মোট 10টি মামলার সহযোগিতার কথা উল্লেখ করে 6 মাস ধরে লিগ্যাল ট্রেনিং নেওয়া শিক্ষানবিশকে জি ফর্মে একটি সার্টিফিকেট প্রদান করবেন। এতে যারা পাস, মানে ভাইবার জন্য মনোনীত হবেন রিটেন পাস করার পরে, এই 5টা 10টা মামলার ডায়েরি রেডি করতে হয়, এবং জি ফর্মে অ্যাডভোকেট বলবেন হ্যাঁ আমার কাছে 6 মাসের মধ্যে, 6 মাসের ট্রেনিং নিয়েছে, এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত একটা সার্টিফিকেট দিবেন। এগুলো যখন রিটেন পাস করবেন তখন এগুলো আপনাদের জরুরি হবে। তবে আমি বলবো যখন এমসিকিউ এর ফর্ম ফিল আপ করবেন, তখনই 5টি দেওয়ানি মামলা এবং 5টি ফৌজদারি মামলা, আমার যারা স্টুডেন্টের বাইরেও যারা আছেন, যারা ইউটিউবে ভিডিও দেখছেন, এই 5টি দেওয়ানি মামলা 5টি ফৌজদারি মামলার কোন সেকশনে কোন আইনের মামলাগুলো দিব, কি ধরনের মামলা দিব, দিলে ভাই জটিলতা হবে না, বা আমার পিপুলের ডায়েরি বা কেস ডায়েরিটা লিখতে কঠিন হবে না, জটিলতা তৈরি হবে না, সেগুলো পরামর্শ আমার থেকে অবশ্যই নিয়ে নেবেন। যখন ফর্ম ফিল আপের ডেট দিবে, ফর্ম ফিল আপ করাবার আগে কোন 5টি মামলা দিব, কি ধরনের মামলা দিব, কোন সেকশনের মামলা দিব, কোন আইনের, এগুলো পরামর্শ নেবেন। না হলে পরবর্তীতে জটিলতায় পড়বেন। এবং যে মামলার দিবেন সেগুলো চেষ্টা করবেন অবশ্যই রিয়েল মামলা দিতে। 5টি দেওয়ানি 5টি ফৌজদারি আপনার সিনিয়রে মামলা দিবেন, যার কাছে আপনি প্র্যাকটিস করছেন। এবং যে লিস্ট আপনি দিবেন আপনাদের অ্যাডভোকেটের ডায়েরি থেকে, সঙ্গে সঙ্গে 5টি 10টি মামলার যে আর্জির ফটোকপি নিয়ে রেখে দিবেন। ক্রিমিনাল মামলা হলে এজাহারের বা অভিযোগ, বা সিআর মামলার যে আর্জি বা অভিযোগপত্র, সেটার কি করবেন, নালিশি দরখাস্তের ফটোকপি নিয়ে রাখবেন, মানে মামলার কপি নিয়ে রাখবেন, কারণ পরবর্তীতে মামলার কপি আপনার লাগবে। আগে সতর্ক করে দিলাম। না হলে অনেক সময় ওই ভাইবার সময় কি লিখবো কিভাবে লিখবো, মানে নানান ভেজালে পড়ে যায় সবাই। শিক্ষানবিশ এ 10টি মামলা বার এনরোলমেন্ট কমিটির নিকট পেশ করার জন্য পিপুলস ডায়েরিতে নোট করে রাখবে। কখন পেশ করতে হবে? ভাইবার দিন।
একজন আইনজীবী একই সময়ে সর্বোচ্চ 4 জন শিক্ষানবিশ রাখতে পারবেন। ওই যে আপনি যার কাছে মানে জুনিয়রশিপ করছেন, শিক্ষানবিশকাল 6 মাস অতিবাহিত করছেন, এট এ টাইম তিনি সর্বোচ্চ 4 জন শিক্ষানবিশ রাখতে পারবেন। তবে 4 জনের অধিক রাখতে চাইলে, তার মানে সেরেস্তা যদি বড় হয়, তার যদি 4 জন না 10 জন শিক্ষানবিশের দরকার হয়, তাহলে বার কাউন্সিলের কাছে দরখাস্ত দিয়ে অনুমতি নিতে হবে যে আমার সেরেস্তা বড়, 4 জন শিক্ষানবিশ বা জুনিয়রে আমার হয় না, আমার আরও লাগবে। সাধারণত শিক্ষানবিশ নিতে চায় না অ্যাডভোকেটরা। না নিতে চাওয়ার কারণ আছে, সেগুলো অন্যদিন একদিন আমি আলাদা ভিডিও করে এগুলো নিয়ে আমি রিসার্চ করছি, এবং এই রিয়েলিটিগুলো তথ্য সমেত, মানে কিছু স্ট্যাটিস্টিক্স বা ওই সংখ্যা সহ আমি আপনাদেরকে কিছুটা ভিডিও দেওয়ার চেষ্টা করব এই রিটেন নোট হয়ে যাওয়ার পরে। চুক্তি স্বাক্ষরের সময় থেকে শিক্ষানবিশ চুক্তির মেয়াদ শুরু হবে। একজন শিক্ষানবিশ 6 মাসের মধ্যে এক বা একাধিক আইনজীবীর নিকট প্রশিক্ষণ নিতে পারবে। আপনি একজনের সাথে চুক্তি করেছেন, ওনার কাছে থাকতে হবে তা না, আপনি একাধিক জনের কাছে থাকলেন, সমস্যা নেই। আমি যেমন যার মাধ্যমে আমার শিক্ষানবিশ কাল শুরু, অফিসিয়ালি আমি যে আমার যিনি সিনিয়র তার কাছে বাস্তবে আমার প্র্যাকটিস করাই হয়নি। মানে আমি অফিসিয়ালি কাগজ কলমে আমার একটা সিনিয়র, বাস্তবে আরেকজন সিনিয়র। বুঝতে পেরেছেন? এরকম হতেই পারে, নো প্রবলেম। জি স্যার। কিন্তু আপনাকে কাগজপত্র ওনার মাধ্যমে জমা দিতে হবে, যাকে আপনি প্রথমে শিক্ষানবিশ কালে প্রথমে যে আপনি এ ফর্মের মাধ্যমে, জি ফর্মের মাধ্যমে যে সার্টিফিকেট দেবে, এটা তো পরে, এ ফর্মের মাধ্যমে যখন আপনি আবেদন করবেন তখন। শিক্ষানবিশ চুক্তিতে মিথ্যা তথ্য দিলে এটা একটা অযোগ্যতা। এটা কিন্তু একটা অযোগ্যতা। আমরা 27 অনুচ্ছেদে যে অযোগ্যতা দেখলাম না, 27 অনুচ্ছেদে 3-এ উপঅনুচ্ছেদ 3 আর্টিকেল জি 27-এর সাব আর্টিকেল 3। তো সাব আর্টিকেল 3-র সাথে আপনারা এই যে রুল 60-র সাব রুল 3 অ্যাড করে নিতে পারেন। তো এইটাও কিন্তু অযোগ্যতা। কিভাবে অযোগ্যতা দেখাচ্ছি, আমি রিটেন যারা পরীক্ষা দেবেন তাদের নোটে কিন্তু 27-এর 3 এবং 60-এর 3 একত্রে রেখেছি। অযোগ্যতা বিষয় প্রশ্ন আসলে এভাবে দিতে হবে। প্রবলেমেটিক প্রশ্ন আসতে পারে বা প্লেন কোশ্চিন আসতে পারে সংক্ষিপ্ত আকারে। শিক্ষানবিশ চুক্তিতে মিথ্যা তথ্য দিলে বা মিথ্যা সার্টিফিকেট দিলে, মিথ্যা তথ্য বলতে মনে করেন হয়তো বা কারো 20 বছর 21 বছর পূর্ণ হয়নি, বয়স গোপন করলো, বা এখনো তার রেজাল্ট হয়নি, বা সে রেজাল্ট পায়নি, একটা মিথ্যা সার্টিফিকেট দিচ্ছে, তার মানে সে এলএলবি পাস করেনি, ভুয়া সার্টিফিকেট দিচ্ছে, এগুলো। আর পেশাগত অসদাচরণের দায়ে দোষী হবেন, মানে শিক্ষানবিশ কালেই তিনি কি 2 নম্বরই করছেন, তার মানে এটা পেশাগত অসদাচরণের হিসাবে গণ্য হবে। এবং আইনজীবী হিসেবে তালিকাভুক্তির আবেদনপত্রে আবেদনকারী বা প্রার্থী ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য দিলে 5 বছরের জন্য আইনজীবী হিসাবে তালিকাভুক্তির জন্য অযোগ্য হবে। তার মানে একবার ফর্ম ফিল আপের সময় যদি মিথ্যা তথ্য কেউ দেয়, হ্যাঁ, অথবা ওই যে শিক্ষানবিশ যে চুক্তি, ওখানে মিথ্যা তথ্য দিলে সে 5 বছরের জন্য কি হবে, অযোগ্য হিসাবে। তার মানে 5 বছর সাসপেন্ড। আগে এসএসসি পরীক্ষায়, ইন্টার পরীক্ষায় যদি নকল করে তাহলে 2 বছর 3 বছর 5 বছর সাসপেন্ড করে দিত না, জি 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 ওই জি রকম স্যার। এটা। তাহলে এটাও কিন্তু আমরা ওই যে কনভিক্ট হলে যেমন 5 বছর, এখানেও কিন্তু মিথ্যা তথ্য দিলেও 5 বছর। এটা কিন্তু একটা সিরিয়াস একটা বিষয়, এবং এটা কিন্তু একটু দেখেন বোল্ড করা আছে গাঢ়, তার মানে এখান থেকে প্রশ্ন আসে। বিধি 62(3), একজন আইনজীবী বার সমিতি পরিবর্তনের জন্য আবেদন ফি কত, 1000 টাকা, এখানেও 1000। বিধি 65(a), হাইকোর্ট বিভাগে আইন ব্যবসা করার অনুমতির যোগ্যতা। এর আগে আমরা দেখলাম হাইকোর্ট বিভাগে লোয়ার কোর্টে 2 বছর প্র্যাকটিস করলে হাইকোর্ট পারমিশনের জন্য পরীক্ষা দেওয়ার যোগ্যতা তৈরি হয়। এখানে বিশেষ যোগ্যতার কথাও বলা আছে। বাংলাদেশের যে কোনো নিম্ন আদালতে 2 বছর আইন পেশার চর্চা করার অভিজ্ঞতা থাকলে সে অনুচ্ছেদ 21 অনুসারে, 21-এ যেটা বলা আছে সে অনুসারে 2 বছর প্র্যাকটিস করতে হবে লোয়ার কোর্টে, মানে জেলা ও দায়রা জজ আদালতে। তবে যাদের নিম্ন উল্লেখিত অতিরিক্ত যোগ্যতা থাকবে তাদের 2 বছরের পরিবর্তে 1 বছরের অভিজ্ঞতা লাগবে। কোথায়? নিম্ন আদালতে, লোয়ার কোর্টে 1 বছর প্র্যাকটিস করলে হবে। কাদের জন্য? ইংল্যান্ডে বারে তালিকাভুক্ত আইনজীবী হলে, তার মানে তিনি যদি ব্যারিস্টার হন এবং ইংল্যান্ডে তিনি যদি একজন এনরোলড, মানে একজন অ্যাডভোকেট হন, মানে এখানে সলিসিটর বলা হয়। তো যদি ইংল্যান্ড বারে একজন আইনজীবী বা সলিসিটর হন, তাহলে কিন্তু তিনি 1 বছর প্র্যাকটিস করার পরে হাইকোর্ট পারমিশনের পরীক্ষা দিতে পারবেন। তার মানে এটা তার অতিরিক্ত যোগ্যতা হিসেবে কাজ করবে। অথবা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এলএলএম, মানে মাস্টার্স অফ লস, তার যদি এলএলএম ডিগ্রি থাকে তাহলে লোয়ার কোর্টের 1 বছর প্র্যাকটিস করলেই কিন্তু হাইকোর্টে পরীক্ষা দেওয়া যায়।
2 বছর প্র্যাকটিস করার দরকার হয় না, কারণ তার এলএলএম আছে, অতিরিক্ত যোগ্যতা আছে। এবং সেখানে কিন্তু হায়ার সেকেন্ড ক্লাস অর্থাৎ গড়ে 50%-এর মতো নম্বর থাকবে। 50%-এর কম নম্বর পেয়ে যদি এলএলএম কেউ পাশ করে, তাহলে কিন্তু আর এ যোগ্যতা তৈরি হবে না, মানে ওই এলএলএম এর ভ্যালু থাকবে না। তালিকাভুক্ত হওয়ার পর স্যার। সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবীর সাথে কমপক্ষে 1 বছর প্র্যাকটিস করলে, মনে করেন একজন আপনি অ্যাডভোকেট হলেন, অ্যাডভোকেট হওয়ার পরে নিম্ন আদালতে প্র্যাকটিসই করলেন না, ডিরেক্ট আপনি সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবীর সাথে এই সুপ্রিম কোর্টেই কি শিক্ষানবিশকাল হিসাবে আপনি কাজে লাগাচ্ছেন। যদিও আপনি লোয়ার কোর্টের অ্যাডভোকেট, লোয়ার কোর্টে যান না, সুপ্রিম কোর্টের সিনিয়রের কাছে প্র্যাকটিস করছেন, সেক্ষেত্রে আপনি হাইকোর্ট পারমিশনের পরীক্ষা 1 বছর পরেই দিতে পারবেন। বলেন কি বলছিলেন? স্যার, হাইকোর্টের যারা প্র্যাকটিস করতেছে হুম। তাদেরও কি স্যার ওই যে সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করার জন্য কি তাদের কি আরো 2 বছর আবার হাইকোর্টে প্র্যাকটিস করতে হবে? সেটার সেটার ক্রাইটেরিয়া ভিন্ন। হাইকোর্ট পারমিশনের পরীক্ষা দেওয়ার পর, হাইকোর্টে প্র্যাকটিস করার পর, তারপরে আবার সুপ্রিম কোর্টের জন্য সে কি হবে, যোগ্যতা তৈরি হবে। সেটা 2 বছর না, সেটা ওখানে বেশি। স্যার কয় বছর প্র্যাকটিস? সেটা আমার আরো যতটুকু বেশি? মনে হচ্ছে 5 বছর, এই মুহূর্তে যতটুকু মনে পড়ছে। ও, 4 বছর কি 5 বছর। আচ্ছা, এটা আমি গ্রুপে দিয়ে দেবো নি তথ্য। ঠিক আছে, ঠিক আছে স্যার। স্যার, ওই সলিসিটর কি শুধু ব্যারিস্টারদের ক্ষেত্রে স্যার বলা হয় সলিসিটর? সাধারণত আমাদের দেশে অ্যাডভোকেট, তারপরে যারা সরকারি তাদের মধ্যে পিপিএ, পিপিজিপি, তারপরে অ্যাটর্নি জেনারেল, 4 ধরনের আছে, এই ধরনের নাম ব্যবহার করা হয়। তো ওই আদালতে অ্যাডভোকেট শব্দটাই নাই। হ্যাঁ, বিদেশের মানে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, ব্রিটিশ আদালতে? হ্যাঁ, ও আচ্ছা অ্যাডভোকেট আচ্ছা শব্দটাই আচ্ছা। নাই, সেখানে অ্যাডভোকেটের পরিবর্তে সলিসিটর, এই ধরনের কাউন্সিলর, এগুলো ব্যবহার করা হয়। এগুলো প্র্যাকটিক্যাল জি শব্দ। জি আমাদের বুঝতে যেমন পারছি। অ্যাডভোকেট। হ্যাঁ, আলোচনা করছিলাম 65A, হাইকোর্ট বিভাগে আইন ব্যবসা করার অনুমতির যোগ্যতা, অর্থাৎ হাইকোর্ট পারমিশনের যে পরীক্ষা, সেইটার যোগ্যতা সাধারণত 2 বছর। অতিরিক্ত যোগ্যতা থাকলে লোয়ার কোর্টে 1 বছর প্র্যাকটিস করলেই হাইকোর্ট পারমিশনের পরীক্ষা দেওয়া যায়, সেটা আমরা দেখলাম। এরপরে 75A, ল রিফর্ম কমিটি, হিউম্যান রাইটস অ্যান্ড লিগ্যাল এইড কমিটি, এগুলো কিন্তু স্ট্যান্ডিং কমিটি না, এগুলো আরও বার কাউন্সিলের যে কমিটি আছে, আমরা ওয়েবসাইটে যদি যাই তো এই ওয়েবসাইটে, বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে এই কমিটিগুলো সম্পর্কে জানতে পারবো। হাউস কমিটি, রিলিফ কমিটি, রোল অ্যান্ড পাবলিকেশন কমিটি, কমপ্লেন অ্যান্ড ভিজিলেন্স কমিটি, এই কমিটি সমূহের প্রতিটির সদস্য সংখ্যা 5 জন। তার মানে 75A-তে আমরা এই কমিটি সম্পর্কে আমরা জানতে পারছি, এবং প্রতিটার সদস্য 5 জন করে আছে। কমিটিতে কারা কারা আছে এটা যদি জানতে চান, তাহলে কিন্তু বার কাউন্সিলের ওয়েবসাইটে গেলে মেম্বার্স অফ কমিটি, এই কমিটির আপনারা মেম্বারের তালিকা দেখতে পাবেন। তো 15 জন যে সদস্য আছে, ইনারাই কিন্তু একই ব্যক্তি 2-3টা কমিটির মধ্যে আবার সদস্য আছেন। কেউ হয়তো বা ল রিফর্ম কমিটির চেয়ারম্যান, তিনি আবার হিউম্যান রাইটস অ্যান্ড লিগ্যাল এইড কমিটির আবার একজন সাধারণ সদস্য। এরকম করে ওভারল্যাপিং করে এই 15 জনই এই সমস্ত কমিটির 5 জন করে সদস্য হিসাবে আছেন। 75B, প্রতিটি কমপ্লেন বা অভিযোগ কমপ্লেন অ্যান্ড ভিজিলেন্স কমিটিতে জমা হবে। অনুসন্ধান শেষে ব্যবস্থা গ্রহণ করবে নির্বাহী কমিটি। তার মানে কেউ যদি কমপ্লেন করে, তাহলে কমপ্লেন অ্যান্ড ভিজিলেন্স কমিটিতে সেটা যাবে, তবে সেটা অভিযোগ করতে হয় সচিব বরাবর। সচিব সেটা পাঠাবেন এই কমিটিতে, কমপ্লেন অ্যান্ড ভিজিলেন্স কমিটিতে। এবং এইটার যখন ট্রাইব্যুনালে বিচার হবে, বিচারের পর যে রায়টা সর্বশেষ বহাল থাকবে, মনে করেন এটা আপিল হলো হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট বিভাগে, হাইকোর্ট বিভাগ যে সিদ্ধান্ত দিলেন সেটা ফাইনাল। তো সেই সিদ্ধান্তটা আবার কার্যকর কে করবে, অর্থাৎ এক্সিকিউশন কে করবে, জারি কে করবে, সেটা হচ্ছে নির্বাহী কমিটি বা এক্সিকিউটিভ কমিটি। এই হচ্ছে বিধান। 91, বার কাউন্সিল কমিটির সদস্যদের পদশূন্য এবং বাতিল হওয়ার কারণ, মানে পদ শূন্য হয়ে যায়, পদ বাতিল হয়ে যায় কিভাবে। কেউ যদি ইচ্ছাকৃতভাবে পদত্যাগ করে, বার কাউন্সিল সচিব বরাবর পদত্যাগপত্র বা রেজিগনেশন যদি জমা দেন, তাহলে কিন্তু তার পদটা শূন্য হয়ে যাবে, কারণ তিনি পদত্যাগ করছেন তাই। অপসারণ, আইনজীবীর তালিকা থেকে নাম যদি অপসারণ হয়, মানে বার কাউন্সিলের যে সদস্য 15 জন, এই 15 জনের মধ্যে কেউ যদি কোনো কারণে অপসারণ হয়ে যায়, তারাও তো মানুষ, ভুল হতে পারে। তা অপসারণ হলে তার অ্যাডভোকেট হিসেবে যেহেতু তিনি রিমুভ হয়ে যাচ্ছেন, তাই বার কাউন্সিলের সদস্য হিসেবেও তিনি আর থাকতে পারবেন না, রিমুভ হয়ে যাবেন। মিটিংয়ে অনুপস্থিত থাকলে, চেয়ারম্যানের অনুমতি ব্যতীত পরপর যদি 3টি মিটিংয়ে কোনো সদস্য অনুপস্থিত থাকেন, তাহলে তার
এই যে সদস্য পদ বাতিল হয়ে যাবে। বিচারক হলে মানে এলিভেটেড হওয়া মানে পদোন্নতি হওয়া, সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে অ্যাডভোকেটরা হাইকোর্টে যদি 10 বছর প্র্যাকটিস করে কোনো অ্যাডভোকেট, তাহলে কিন্তু তার বিচারপতি হয়ে যাওয়ার যোগ্যতা তৈরি হয়। তো কোনো অ্যাডভোকেট যদি বিচারপতি হয়ে যান অ্যাডভোকেট থেকে, সেক্ষেত্রে তিনি আর বার কাউন্সিলের সদস্য থাকছেন না, তার জন্য আবার অন্য কোনো লোক নেবেন সদস্য পূরণ করার জন্য। এখন শূন্য পদ পূরণ করার বিধান কি? 91 দুইটা বিষয় আমরা জানতে পারছি, হচ্ছে পদ শূন্য হওয়া মানে ভ্যাকুম তৈরি হওয়া, আর এই ভ্যাকুমটা ফিল আপ হবে কি করে, এটার পদ্ধতি হচ্ছে দুইটা। তাহলে শূন্য পদ স্যার তৈরি হওয়ার আরেকটা, পদ্ধতি চারটা, আর শূন্য পদ পূরণ হওয়ার বিধান হচ্ছে দুইটি। হ্যাঁ বলেন, কি বলছিলেন? স্যার এখানে যদি কোনো বাদ কাউন্সিল কমিটির কোনো সদস্য যদি হঠাৎ করে মারা যায়, তাহলে তো তার পদটা শূন্য হইতে পারে। কথাটা তো এখানে লেখা নেই। ওই যে মিটিং অনুপস্থিত থাকলে পরপর তিনটি অনুপস্থিতিতেই এটার ক্যাটাগরিতে চলে আসবে, মৃত ব্যক্তি তার উপস্থিত থাকতে পারে না। বুঝতে একটা পারেননি? মানুষ তো 3 মিটিং এ নাও আসতে পারে, অসুস্থতা থাকলেও না আসতে পারে, কিন্তু কিন্তু মৃত্যু তো কারো কেউ না কেউ তো মারা যাইতেই পারে। ওই ওই কথাটা তো এখানে আসাটা উচিত ছিল বলে মনে হয়। উচিত, কিন্তু নিয়ে আসেনি, নিয়ে আসেনি। আচ্ছা আচ্ছা। তো ওটা নিয়ে আসলে অনেকটা ওই যে ওই পদত্যাগের মতোই কাজ করবে, তাই না? কোনো ব্যক্তি মারা যাওয়া মানে পদত্যাগের মতোই কাজ করবে। উনি যদি মৃত্যুবরণ করেন, পদত্যাগের রেজিগনেশন মানে দেওয়ার মতো কাজ করবে। তো ওইটা যদি উল্লেখ আলাদাভাবে থাকতো ভালো হতো, এই তো, কিন্তু নাই, কি করার। হ্যাঁ হ্যাঁ, ওই ঠিক আছে। সদস্যপদ শূন্য যদি হয়, তাহলে একই নির্বাচনে ওই ব্যক্তির পরবর্তী যে ব্যক্তি সর্বাধিক ভোটপ্রাপ্ত হয়েছিল সেই ব্যক্তি দ্বারা ওই শূন্য পদ পূরণ করা হবে। ওই যে নির্বাচিত সদস্য আছেন হচ্ছে 14 জন, 14 জনের মধ্যে একজন এই চারটি কারণে বা মৃত্যুজনিত কারণে যদি তিনি ওই পদটা হারিয়ে ফেলেন, সেক্ষেত্রে কি হবে? তার পদে তো আরেকজনকে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পদ্ধতি কি? ভোট করে, মনে করেন একজন ফার্স্ট হয়েছিলেন এবং তাকে, যাকে হারিয়েছিলেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী যিনি ছিলেন, মনে করেন একজন ভোট পেল হচ্ছে 1 লাখ, আরেকজন ভোট পেল 90,000, কাছাকাছি। তৃতীয় জন পেয়েছেন মনে করেন 80,000। তাহলে যিনি 90 জন পেয়েছিলেন সেকেন্ড হয়েছিলেন, মানে কি রানার আপ, তো তিনি হয়ে যাবেন কি ওই পদে আসীন অটোমেটিক ভাবে। বুঝতে পেরেছেন? ওই নির্বাচনের সময় যে তার প্রতিদ্বন্দ্বী ছিল, একদম নিকটতম প্রতিদ্বন্দ্বী, সেই তখন ওই পদে চলে আসবে। ওই পদে চলে আসবে, কারণ উনি যদি ফার্স্ট না হতেন তাহলে ইনি তো হয়ে যেতেন, তাই না? জি জি। আচ্ছা, সেরূপ যদি কোনো ব্যক্তি পাওয়া না যায়, যেমন যে ব্যক্তি ছিল এই সময়, উনি যদি বলেন যে না আমি তো ওই সময় ভোট করেছিলাম, আমার ইচ্ছা ছিল সদস্য হওয়ার, এখন আর আমার ইচ্ছা নাই, বা যিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী তিনি মারা গেছেন বা দেশ ছেড়ে চলে গেছেন, বা তাহলে তার বা তারপরে যে নিকটতম ছিল, বা মনে করেন যে তিনি যেই পোস্টে ভোট করেছেন ওই পোস্টে তিনি ওই অঞ্চল ভিত্তিকে মনে করেন যে একমাত্র তিনি কি প্রার্থী ছিলেন, তার মানে তার কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না, এরকম হতে পারে না? ছিল না। বিনা ভোটে পাস, হতে পারে। তাহলে তো হতে এরকম পারে। লোক পাওয়া যাবে না। তাহলে বার কাউন্সিল নির্বাচন করার যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে সমন্বয়ের মাধ্যমে অর্থাৎ কো অপশন এর মাধ্যমে শূন্যতা পূরণ করা হবে। এটা বার কাউন্সিলের অন্যান্য সদস্য মনোনয়ন দিবেন, সিলেকশন দিবেন। বুঝতে পারলেন? সিলেকশনের মাধ্যমে তখন পূরণ করে নেবে। হ্যাঁ, যে কোনো একজনকে নিয়ে নেবেন। তাহলে আমরা যে বলছিলাম রুলস 101টি, এই 101টি রুলসের আমরা এই কয়টা পড়লাম, যদিও ব্র্যাকেটে কিছু কম উল্লেখ আছে। এ নতুন নোটে আমি আরো বেশ কিছুটা যুক্ত করেছি। ঠিক আছে? আচ্ছা, তো এখানে বিধিসমূহ থেকে যে প্রশ্নগুলো এ যাবত এসেছে সেগুলো দেখেন এখানে দেওয়া আছে, 11টি মাত্র এসেছে, তার সাথে আমি কিছু নতুন যুক্ত করেছি, দ্যাটস অল। এরপরে আমরা পড়ব পার্ট 5, আচরণবিধি বা ক্যাননস, ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড ইটিকুইটি। এখানে অধ্যায় আছে 1, 2, 3, 4টি অধ্যায় আছে, এবং 4টি অধ্যায় মিলে সর্বমোট 42টি ক্যাননস আছে। তাহলে অধ্যায় আছে 4টি এবং বিধি আছে হচ্ছে 5টি। এটাও বিধি, কিন্তু এটা আচরণ বিধি, আচরণ বিধিকে সংক্ষেপে আমি বিধি বলছি। এবার বুঝতে পারলেন? জি জি। আচরণ বিধি আর কি। এগুলো হচ্ছে আচরণ বিধি, অ্যাডভোকেটরা কি করতে পারবে কি করতে পারবে না এইটা। আর ওই যে রুলস বা 101টি বিধি, ওইটা বার কাউন্সিল কি করতে পারবে কি করতে পারবে না সেটা। বুঝতে পারলেন? হুম। 101টি রুলস এটা বার কাউন্সিল প্রতিষ্ঠান হিসাবে
কি করতে পারবে কি কি করতে করতে পারবে না পারবে সেটা বলা আছে, পারবে হ্যাঁ, না। তাদের কাজের আচ্ছা পদ্ধতি বলা আছে। আর এই যে এখন যেটা আমরা পড়বো ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড ইটিক্যুইটি, এটা আমাদের জন্য, অ্যাডভোকেটদের জন্য। অ্যাডভোকেটরা কি করতে পারবে অ্যাডভোকেটের কি কি করতে করতে পারবে না, এটা পারবে আর কি করতে পারবে না। এটা 4টা অধ্যায় করা আছে এবং 4টা অধ্যায়ে 42টা বিধি আছে। তো এই আইনটার সৃষ্টি হয়েছে কি, অরিজিন কি, ব্যাকগ্রাউন্ড কি, 1965 সাল, পাকিস্তান আমলে। এই সালের আইনজীবী ও বার কাউন্সিল আইনের, ওটা হচ্ছিল অ্যাক্ট 48 কিউ ধারায়, অ্যাক্টের ধারা থাকে, অনুচ্ছেদ থাকে না, প্রদত্ত ক্ষমতা বলে এবং 1969 সালের 5 জানুয়ারি তারিখে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক প্রণীত আইনজীবীদের অবশ্য পালনীয় দায়িত্ব কর্তব্যসমূহ পেশাগত আচরণ ও শিষ্টাচার বিধিমালা বা ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড ইটিকুইট নামে পরিচিত। ইংরেজিতে এটা, বাংলা হচ্ছে পেশাগত আচরণ ও শিষ্টাচার বিধিমালা বা আচরণ বিধি, যেটাই বলি না কেন। ইংলিশ একটাই, ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড ইটিকুইট, আর বাংলা করছে কেউ আচরণ বিধি, কেউ শিষ্টাচার বিধিমালা, বিভিন্ন নামে। ঠিক আছে? জি তো এইটার অধ্যায় কয়টি এবং কোন অধ্যায় কয়টি বিধি আছে এটা মনে রাখার আমি 2টি কৌশল দিয়েছি। যেমন এখানে প্রথম বিধি, প্রথমে এক, এক মানে কি, এটা বিজোড় সংখ্যা না, এক বিজোড় সংখ্যা না? হুম এক যদি বিজোড় সংখ্যা হয় তাহলে দেখবেন 11, 11 বিজোড় সংখ্যা, তাহলে একে আছে 11টি। তাহলে প্রথম অধ্যায় আছে, অধ্যায় একে আছে 11টি, এটা হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যার বিজোড় সংখ্যার মিল আছে। ঠিক আছে? হুম তারপরে দুই, জি স্যার। দুই হচ্ছে জোড় সংখ্যা, 14টি, এটাও জোড় সংখ্যা। বিজোড় তার মানে সংখ্যা। অধ্যায় 2-এ বিধি আছে হচ্ছে 14টি, এটা জোড় সংখ্যা, জোড় জোড় মিল আছে। তারপরে তিন, বিজোড় সংখ্যা 9টি, এখানেও বিজোড় সংখ্যা, তাহলে তিনে তিনে মিল আছে। ঠিক আছে? এরপরে হুম চতুর্থ, 4, এখানেও 8টি, জোড় সংখ্যা। তাহলে জোড় বিজোড় দিয়ে অনেকটা কিছুটা টেকনিক দিয়েছি যেন মনে রাখতে পারেন। ঠিক আছে? হুম। এরপরে দেখেন কিন্তু স্যার এই যে 11 ভাগ 11, 11 ভাগ 1 অ্যাডভান্স যাচ্ছেন কেন, সমান সমান সেখানে 11, তো এটাই। আসবো আমি, তাই না? আগে ক্লাস 2 এর পড়া পড়েন, তারপরে 3 এর পড়া পড়বো, নাহলে কনফিউশন তৈরি হচ্ছে। আচ্ছা আচ্ছা। যার প্রতি আচরণ, এখন প্রথম অধ্যায়ে বিধি সংখ্যা জানলাম, এটা হচ্ছে এই অধ্যায়ের নাম কি, মানে প্রতিটা অধ্যায় কিন্তু নাম দেওয়া আছে, শিরোনাম দেওয়া আছে। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে যার প্রতি আচরণ, অ্যাডভোকেটদের পরস্পরের প্রতি আচরণ। মানে আমি একজন অ্যাডভোকেট, আমার একটা কি আছে, কলিগ আছে, সিনিয়র আছে, জুনিয়র আছে, আমার পরেও অ্যাডভোকেট হয়েছে বেশ কয়েকজন, আমার আগেও অনেক অ্যাডভোকেট ছিলেন সিনিয়র, তাহলে আমার আগে যারা ছিল তারা সিনিয়র, আমার পরে যারা ছিল তারা জুনিয়র, আমার সময় যারা হয়েছে, আমার থেকে বয়সে বড় যারা তারা সিনিয়র, আমার থেকে বয়সে কম যারা আমার একই সালে অ্যাডভোকেট হয়েছে তারা আমার জুনিয়র। তো এই সিনিয়র জুনিয়রদের সাথে, অর্থাৎ পরস্পরদের সাথে অ্যাডভোকেটরা কেমন আচরণ মেনটেন করবেন, এটা সম্পর্কে প্রথম অধ্যায়ে 11টি বিধি বলা আছে। ঠিক আছে? হুম, তাহলে জি যার প্রতি আচরণ, আমি অ্যাডভোকেট, আমার আচরণ অন্যান্য অ্যাডভোকেটের সাথে কেমন হবে, সেটা হচ্ছে প্রথম অধ্যায়ের বিষয়, 11টি বিধি দেওয়া আছে। নেক্সট হচ্ছে মক্কেলদের প্রতি আচরণ, অর্থাৎ আমি অ্যাডভোকেট হিসেবে মক্কেলদের প্রতি কেমন আচরণ করব, আমার যারা ক্লায়েন্ট, যার পক্ষে আমি নিযুক্ত অ্যাডভোকেট ওকালতনামা দিয়ে। এখানে 14টা বিধি দেওয়া আছে, সবচেয়ে বেশি এখানে আছে। মক্কেল আমাদের কি পেশাগত সাকসেসের জন্য, মক্কেল সংখ্যা না বাড়লে তো, ভালো মক্কেল না পেলে তো, মক্কেল না পেলে আমাদের পেশার কোনো কি থাকবে না, গুরুত্ব থাকবে না, থাকবে কি, মক্কেল পেলেন না, অ্যাডভোকেট হয়ে লাভ কি, জি না। ইনকাম হবে না। আর যেখানে মানি নাই সেখানে কোনো মোটিভেশন কাজ করবে না। যেখানে আপনার ইনকাম নাই সে কাজটি করতে ইচ্ছা করবে? জি না। তার মানে মানি ইজ দ্য বেস্ট মোটিভেশন। সেকেন্ড। হ্যাঁ, মানি ইজ দ্য বেস্ট, মানে বেস্ট মোটিভেশন যে কোনো কাজের জন্য। মানি হচ্ছে সবচেয়ে বড় মোটিভেশন। যতই ভালো কাজ হোক, যদি টাকা না আসে ওই কাজ করতে ইচ্ছা করবে না। এটা হচ্ছে মানে রিয়ালিটি, মানির গুরুত্ব আছে। তৃতীয় 9টি বিধি কি সম্পর্কে, আদালত, আদালতের প্রতি, কার প্রতি আচরণ, আদালতের প্রতি, মানে আমি অ্যাডভোকেট হিসাবে আদালত, বিচারক, জজ, ম্যাজিস্ট্রেট, তাদের প্রতি কেমন আচরণ করব, সেটা বলা আছে 9টি বিধিতে, তৃতীয় অধ্যায়ে। চতুর্থ অধ্যায়, জনসাধারণ বা পাবলিকের প্রতি আচরণ কেমন হবে, আমি অ্যাডভোকেট, আমার মক্কেলের প্রতি ভালো আচরণ করব, অন্য অ্যাডভোকেটের প্রতি ভালো আচরণ করব, আদালতের প্রতি সম্মান দেখাবো। কিন্তু জনগণ আমার কাছে কি এক্সপেক্ট করে, জনগণের প্রতিও তো একটা অ্যাডভোকেটের কি থাকবে, দায়িত্ব কর্তব্য থাকবে। সেটা চতুর্থ অধ্যায়ে 8টি বিধি বলা আছে। ক্লিয়ার হলো? আচ্ছা দেখেন, জি স্যার। এই যে 4টি একটু আগে আমি
লাইন দিয়েছি, এগুলো একটু আমি কালার দিয়ে হচ্ছে পিঙ্ক। অ্যাডভোকেট মক্কেলের পক্ষে আদালতে মামলা পরিচালনা করে জনসাধারণের উপকার করেন। যদি অ্যাডভোকেট আদালতে মামলা পরিচালনা না করেন তাহলে জনসাধারণ বিপদে পড়বে, কারণ মামলার জট বেড়ে যাবে। আর মামলা যদি অ্যাডভোকেট পরিচালনা না করে মানুষ কিন্তু মারামারি করতে শুরু করবে, তাই না? আদালতের প্রতি আস্থা জি মানুষের স্যার। হারায় যাবে। অ্যাডভোকেটরা কি করে? সমাজের ডক্টর। সমাজে যেন বিশৃঙ্খলা না হয়, অ্যাডভোকেটরা সেই কাজটি করে। আদালতে মক্কেলেরা যদি কথা বলে দেখবেন কি হবে, বিশৃঙ্খলা হবে। আজকে আদালতে বসে আছি, একটা যৌতুকের মামলা। অ্যাডভোকেট জামিন চেয়েছেন মক্কেলের পক্ষে, আসামির পক্ষে, এবং বাদী পক্ষেরও অ্যাডভোকেট আছেন দুইজন, আসামি পক্ষে অ্যাডভোকেট আছেন একজন। তো যখন আসামি পক্ষের অ্যাডভোকেট বেল হিয়ারিং করছেন, 2 মিনিট বলার পরে অ্যাডভোকেটকে বলার সুযোগই দিচ্ছে না, মক্কেল আসামি নিজেই শুরু করে দিল। আমরা অ্যাডভোকেটরা যতই নিষেধ করছি কোনো কথা শুনছে না, সে নিজেই বলছে। তখন বিচারক খেপে গেল যে আপনার অ্যাডভোকেট তো আছে, তো আপনি কেন কথা বলছেন? আপনাকে যখন কথা জিজ্ঞাসা করবো তখন বলবেন। তারপরও মানে ধৈর্য নিচ্ছে না। তারপরে যখন মহিলা অর্থাৎ বাদী, মামলার বাদী যখন কথা বলতে শুরু করেছেন, তখন ওই তার পক্ষে দুইজন অ্যাডভোকেটের কথাও শুনছে না, এমনকি ম্যাজিস্ট্রেটের কথাও শুনছে না। এটা কেন উদাহরণ দিলাম? মানে বাদী আর আসামি দুইজনেই আদালত মাথায় তারাই নিছে। যথেষ্ট। তো আমি আবার বললাম মজা করে, আপনাদের তো আইনজীবীর দরকার নাই, আপনারা তো নিজেরাই যথেষ্ট। তো আমি মনে করলাম মনে হয় নামঞ্জুর করে দিবে, কিন্তু একটা পয়েন্টে জামিন মঞ্জুর করলো। এখন বাদী বলছে আমি সংসার করব, বিবাদী বলছে স্যার আমি যে কোনো মূল্যে, আসামি বলছে আমি সংসার করব। যেহেতু সংসার করবে, যদি এই জামিনটা না দেওয়া হয়, যদি জেলখানায় পাঠিয়ে দেওয়া হয়, ওই হয়তো 1 সপ্তাহ পর জামিন পাবে। কিন্তু এই যে জেলখানায় কষ্ট করে থাকবে, এই কারণে সংসারটা ভেঙে যেতে পারে। যৌতুকের মামলায় যদি এবার আসামি জেলে পূর্বপালন যায়, করে একটা পড়বে। হ্যাঁ, তখন কিন্তু প্রভাব পড়ে যে তোমার জন্য আমি জেল খেটেছি, তোমার সংসার আর হচ্ছে না আমার সাথে। ইগোটা বেড়ে যায়। বুঝতে পেরেছেন? তো যেহেতু উভয় পক্ষ উম, সংসার করতে চাচ্ছে, এত বিশৃঙ্খলার পরেও 15-20 মিনিট নষ্ট হলো আদালতের, তারপরেও আদালত জামিন দিয়ে দিলেন, কিছু শর্ত দিয়ে দিলেন। তো এটা কেন বললাম? যেটা 2-4 মিনিটে হিয়ারিং হয়ে যেত, সেখানে আদালতের 20 মিনিট চলে গেল। কারণ জনগণ বা মক্কেল কি কথা বলবে আদালতে এটা জানে না। প্রাসঙ্গিক কথা শুধুমাত্র অ্যাডভোকেটরাই বলতে পারেন ঠিকভাবে। অনেক অ্যাডভোকেট প্রাসঙ্গিক কথাও বলতে পারেন না। প্রাসঙ্গিক কি জিনিস সেটা আমরা সাক্ষ্য আইনে পড়ব। আচ্ছা, তো এই যে এখানে একটা সেন্টেন্স তৈরি হয় না 4টা লাইনে, অ্যাডভোকেট মক্কেলের পক্ষে আদালতে মামলা পরিচালনা করে জনগণের উপকার করেন। তো এই লাইনটা যদি মনে রাখেন, তাহলে কোন অধ্যায়ের বিষয়বস্তু কি সেটা কিন্তু সিরিয়ালে মনে রাখতে পারবেন। ওকে? এই কথাটা কি লিখছেন স্যার কোথাও? কোথায় লিখেছে? গাইডে গাইডে কোথাও লিখেছেন এখানেই তো লেখা আছে, এটা যে তো কথাটা গাইডেরই বললেন? কথা। কোন জায়গায় স্যার? আপনার প্রশ্ন আমি বুঝতে পারলাম না। আপনি যে কথাটা বললেন স্যার এইমাত্র একটা ছন্দ আকারে, ছন্দ এই আকারে লেখা কথাটা কি তো আপনার আমাদের চোখের সামনে আছে, পিঙ্ক হাইলাইট করা। পিঙ্ক হাইলাইট করে আপনি পড়েন 4টা লাইনে, অ্যাডভোকেট মক্কেলের পক্ষে আদালতে মামলা পরিচালনা করে জনগণের উপকার করেন, এটা আপনি দেখতে পাচ্ছেন না? তাই কেন আমার সময় নষ্ট হ্যাঁ করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও স্যার ওই যে ই করা স্যার, হ্যাঁ কালো রঙের একটা ই করা তো, খেয়াল করিনি। পাইছি স্যার। আপনার কাছে নোট আছে, আমি এটা আলাদা হাইলাইট করে দিলাম, পড়ে দিচ্ছি। তারপরে যদি লক্ষ্য না করেন, মনোযোগ কোথায় বলেন? স্যার এই যে আপনারটা তো পিঙ্ক কালার, আমাদেরটা স্যার কালো আর সাদা, এই জন্য স্যার সমস্যা হয়েছে। আপনি নোটের দিকে তাকিয়ে আছেন না আমি যখন আপনাকে পড়াচ্ছি আমার স্ক্রিনের দিকে তাকিয়ে আছেন ফোনের? নোটের দিকে ছিলাম স্যার। নোটের দিকে স্যার, নোটে নোটে বুঝতে পারছি, ঠিক আছে। নোটে থাকলে স্যার আচ্ছা, আপনি যে নোটটা পড়ছেন, হ্যাঁ, আমার স্ক্রিনে যখন দেখবেন, আমি স্ক্রিনে কোনোটা পড়াচ্ছি, আমি আলাদা আলাদা কালার ব্যবহার করছি, আলাদা আলাদা কালার ব্যবহার করে আপনাকে বোঝানোটা আরো ক্লিয়ার করার চেষ্টা করছি, তাই নাকি ওমর জি ভাই? স্যার। এই যে আলাদা আলাদা কালার ব্যবহার করলে সুবিধা হয় না, বিরক্ত লাগে? জি স্যার। না না স্যার, ভালো লাগলো স্যার, এটা বোঝার জন্য স্যার। ঠিক আছে স্যার। হ্যাঁ, কামরুজ্জামান ভাই লাইনে আসেন। এটা তো সামনে স্যার, এটা সামনেই। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বুঝতে পেরেছেন উনি কি প্রশ্ন করেছিলেন এবং সেটার উত্তর আমি দিয়েছি। আপনার কোনো প্রশ্ন আছে এই জায়গায়? জি না স্যার, স্যার ওই যে আমি আপনি 4টা লাইন একসাথে যেভাবে 4টা বললেন লাইনে স্যার, যখন এটা মুখস্থ একসাথে করলে পড়বো, 4টা অধ্যায়।
চারটা লাইন যখন একসাথে পড়বো একটা সুন্দর। বাক্য তৈরি হয় সুন্দর, শুনতে ভালো লাগে। তো এই জি জি বাক্যের জি জি মাধ্যমে স্যার। এই চারটা অধ্যায়ের বিষয়বস্তু আপনি জানতে পারবেন। কারণ এই বিষয়বস্তু নিয়ে প্রচুর প্রশ্ন আসে। একটা লাইন তুলে দিয়ে বলবে এটা কাদের বিরুদ্ধে বা কাদের প্রতি আচরণ বিধি, বুঝতে পেরেছেন? জি তখন স্যার, এবং আপনার এটা লাইনগুলো লাগবে। সহজ, মানে বেশ সহজ আছে স্যার, এটা মনে রাখা সহজ হবে স্যার, হ্যাঁ চারটা সেটাই, অধ্যায় এটা কি এটা যাচ্ছে। বাংলাদেশের কোনো গাইড নোটে কিচ্ছু কোথাও নাই, এটা শুধুমাত্র আমার নোটে আছে। এবং যাদের এইভাবে মনে থাকবে না, আরো একটা টেকনিক দেশ ইংরেজিতে। তো অধ্যায়কে ইংরেজিতে বলে চ্যাপ্টার, নাম্বার অফ রুলস, কয়টা রুলস আছে, টেকনিকটা কি, এবং কন্ডাক্ট উইথ রিগার্ডস টু, মানে কাদের প্রতি আচরণ, কন্ডাক্ট বলতে আচরণ। তাহলে চ্যাপ্টার ওয়ানে আছে 11, এটা কিন্তু একটা ওড নাম্বার। ওড মানে কি, বিজোড়। আর এখানে জি টেকনিকটা কি, 11কে 1 দিয়ে ভাগ করলে 11 হয়, 2 হচ্ছে এটাও দুইটাই জোড় মানে ইভেন নাম্বার, 14কে কিন্তু 2 দিয়ে ভাগ করলে 7 হয়, আবার 3, এখানে 9টা, এটা ওড নাম্বার, 3কে 3 দিয়ে কিন্তু ভাগ করা যায়। আবার এখানে 4, এখানে 8, আর 4কে কিন্তু 8কে কিন্তু 4 দিয়ে ভাগ করা যায়। দেখেন সুন্দর একটা মিল আছে না সংখ্যার সাথে, একটা জোড় বিজোড়। আবার জি এখানে স্যার। আহ, এখানে বিধি সংখ্যাকে অধ্যায় নাম্বার দিয়ে কিন্তু সুন্দর ভাগ যায়, বুঝতে পারছেন? তার মানে কোন অধ্যায়ে কতটি বিধি আছে, যদি এইভাবে প্রশ্ন আসে এই টেকনিকটা আপনার কাজে লাগবে, লাগবে কিনা। জি স্যার। হুম হুম। জি স্যার। এরপরে দেখেন, এই যে এখানে এই যে লাইন দিয়ে দিলাম অ্যাডভোকেট মক্কেলদের প্রতি, এটা আবার ইংলিশেও আছে। প্রথমে অ্যাডভোকেটসদের, হ্যাঁ, কার প্রতি আচরণ, অ্যাডভোকেটসদের প্রতি আচরণ। তারপরে ক্লায়েন্টসদের প্রতি আচরণ, ক্লায়েন্টস মানে মক্কেল, তারপরে কোর্টসের প্রতি আচরণ, তারপরে পাবলিকের প্রতি আচরণ। আচ্ছা, এখানে দেখেন আবার এই ওপরে কিন্তু কোর্টদের প্রতি স্যার তো আচরণ না স্যার, কোর্টদের প্রতি হলো তার কর্তব্য নাকি স্যার, কন্ডাক্ট মানে তাদের আচরণ, দায়িত্ববোধ। আচরণ মানে দায়িত্ববোধ, যেটা আমি দায়িত্ব পালন করব সেটাই তো আমার কন্ডাক্ট, সেটাই তো আচরণ। জি স্যার। স্যার আচরণ এবং দায়িত্ববোধের ভিতরে কি স্যার কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই, শব্দগত পার্থক্য ছাড়া। শুধু শব্দগত পার্থক্য। এই ক্ষেত্রে, ঠিক আছে স্যার। এই ক্ষেত্রে তবে প্রয়োগের স্থান ভেদে ভিন্ন পার্থক্য আসতে পারে, ঠিক আছে? জি। এখানে দেখেন এই এ কে শুধুমাত্র কালো করা আছে, আর এখানে এ এল, আর এখানে সি এল, এখানে সিও, আর এখানে পি। এটাকে বলা হয় অ্যালফাবেটিক্যাল অর্ডার, অর্থাৎ প্রথমে এ, তারপরে সিএল, তারপরে সিও, তারপরে পি। এভাবে মনে রাখতে পারবেন। তার মানে ক্লায়েন্ট আগে আর হচ্ছে কোর্ট পরে, বুঝতে পেরেছেন? আমরা ডিকশনারিতে এই ধরনের সিরিয়াল দেখি না। হুম। জি স্যার, সংক্ষেপে এক লোকপও বলা যাচ্ছে স্যার, এক লোকপ সহজে মনে থাকবে স্যার। এ সিএল সিও ফি। আপনি যেভাবে মনে রাখেন, তবে ওই জি 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 স্যার, আপনি আমি, যেভাবে দিয়েছেন হ্যাঁ, স্যার, এরপরে আর অন্য কোনো কৌশল দরকার নেই তো স্যার, এ তো হ্যাঁ, মানে যথেষ্ট মুখস্থ কৌশল থাকবেই স্যার, আর দিয়েছি, ভুল এই হবে না। সংখ্যা নিয়ে প্রশ্ন করলে আশা করি পারবেন। এবং এই কৌশলটা আপনার রিটেনে আবার লাগবে, কারণ রিটেনে অনেক সময় লিখতে আসে 42টা ক্যাননস লিখতে আসে, 10 নম্বরের আগে লিখতে আসতো, আর এই এখন আর সহজ এইভাবে আসে নামতার না। কারণে স্যার, এই যে 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 সহজ একটা নামতা করে দিচ্ছেন না স্যার, মানে আর ভুল হবে না আশা করি। আচ্ছা, এরপরে অধ্যায় 1, এটার নাম কি, অ্যাডভোকেটদের পারস্পরিক আচরণ। বাংলাতে এইভাবে বইয়ে লেখা আছে, পারস্পরিক আচরণ, 11টি বিধি একটু আগে দেখলাম। তো এখানে আমি 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টি দেওয়া আছে, তবে ফাইনাল টাচ নোটে কমিয়ে দেব। পেশাগত মর্যাদা সমুন্নত রাখা। আচ্ছা, পেশাগত মর্যাদা সমুন্নত আমি যদি রাখি, তাহলে এটা অন্য অ্যাডভোকেটের প্রতি কিভাবে আচরণ এটা বোঝাচ্ছে। আমি যদি পেশাগত আচরণ সমুন্নত না রাখি, মর্যাদা, আমার ডিগনিটি যদি আমি ঠিক না রাখি, তাহলে অন্য অ্যাডভোকেটের তাতে কি যায় আসে, এটা কে বোঝাতে পারবেন? স্যার এটা পেশার উপরই একটা বিরূপ প্রভাব পড়বে স্যার। মানে মানে এটা তো একটা প্রেস্টিজিয়াস পেশা, এখন যদি আপনি অ্যাডভোকেট হয়ে যদি নীতি নৈতিকতার বাইরে যান, তখন তো স্যার সামগ্রিক মানে পেশার উপরে এর একটা মানে ইফেক্ট আসবে স্যার। হ্যাঁ, এটা একটা দারুণ ব্যাখ্যা হলো আপনার। আমি অ্যাডভোকেট হিসেবে যদি খারাপ আচরণ করি, সবার দুর্নাম হবে জি ভাইরাল হয়ে গেলে, তাই না? তো এই জি কারণেই স্যার। আমার ডিগনিটি বজায় রাখতে হবে, যেন অন্য অ্যাডভোকেটদের এই অ্যাডভোকেটটা খারাপ, অ্যাডভোকেটরাই খারাপ, অ্যাডভোকেট মিথ্যা কথা বলে, এই যেন এই দুর্নাম না ছড়ায়। কারণ একের দোষে 10-এর দুর্নাম হবে, তাই না? জি জি স্যার। তার মানে আমি নিজেকে যদি ক্লিন রাখি, তাহলে অন্যরাও এটা সুবিধা ভোগ করবে। আমি যদি নিজেকে নোংরা করে ফেলি, অন্যরাও এটার সাফার করবে, তাই না? জি জি স্যার।
দুই হচ্ছে পেশাগত নিযুক্ত লাভের জন্য বিজ্ঞাপন দেওয়া হতে বিরত থাকা। আমাদের কিন্তু শুধুমাত্র ভিজিটিং কার্ড ছাপানোর বিধান আছে। অনেক প্রতিষ্ঠান বা ডাক্তাররাও কিন্তু পেপারে বিজ্ঞপ্তি দেয় যে অমুক ডাক্তার ওখানে বসছেন। হ্যাঁ, জি ঠিক আছে, আমরা কিন্তু ডিজিটাল মিডিয়া বা পেপার পত্রিকায় কোনো বিজ্ঞাপন দিতে পারবো না, বিলবোর্ড তৈরি করতে পারবো না। হ্যাঁ, যে সাইনবোর্ড, আমার ব্যানার, চেম্বার এখানে, পোস্টার। হ্যাঁ হ্যাঁ, কোনো কিছু তৈরি করা যাবে না, জাস্ট ভিজিটিং কার্ড। তো এটা করলে অন্য অ্যাডভোকেটের কি সমস্যা বলেন? কিভাবে অন্য আচরণের, এটা কেন আপনাকে বুঝতে পারতে হবে। দুই তিনটা আমি বুঝিয়ে দেবো, বাকিগুলো বুঝে নেবেন। কেউ যদি বুঝতে না পারেন, এটা অধ্যায় একে কেন অন্য অ্যাডভোকেটের প্রতি আচরণ বা পারস্পরিক আচরণের মধ্যে এই 11টাকে কেন রাখা হলো, এটা যদি আপনি ধরতে না পারেন, হয়তো বা 2-1 নম্বর আপনার ছুটে যাবে। কারণ এখান থেকে প্রশ্ন আসে। আমি প্রশ্নে স্যার, চলে যাই, বলবো স্যার? দাঁড়ান আগে প্রশ্নে আচ্ছা। চলে যাই, যে এটা জি আমাদের কেন বুঝতে হবে। সেটার জন্য আমাদের বুঝতে হবে, এই যে 12 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছেন আপনাদের নোটের 90 পৃষ্ঠায়। কোনো আইনজীবী সরকারি পদে থাকাকালে কোনো কাজ করলে অবসর গ্রহণের পর একই বিষয়ে নিজেকে নিযুক্ত করতে পারবেন না। এটি কার প্রতি একজন আইনজীবীর আচরণ হওয়া উচিত? বুঝতে পারলেন? তাহলে কার প্রতি, এই যে এর আগে আমরা দেখলাম আইনজীবী, আদালত, মক্কেল, জনগণ, এই ধরনের 4টা অধ্যায় দেখলাম না আমরা? এটা 23 জি সালের জি জি প্রশ্ন। স্যার। এটা হচ্ছে জনগণের প্রতি আচরণ, সেটা আমরা দেখব, এখনো সেটা পড়িনি। তার মানে এই ধরনের প্রশ্ন আসছে। আরো একটা প্রশ্ন পড়ি, 2025 সালের লেটেস্ট কোশ্চেন। তার মানে আপনাদেরও এই ধরনের একটা প্রশ্ন আসতেই পারে। একজন আইনজীবী সাধারণত অন্য কোনো পেশা বা ব্যবসা পরিচালনা করবেন না। এটি কার প্রতি আইনজীবীর দায়িত্ব? এটা হচ্ছে সাধারণ জনগণের প্রতি আইনজীবীর দায়িত্ব। এটা সর্বশেষ 42তম, যেটা আছে 4-8 সেটা। তাহলে এটা কার প্রতি আচরণ, এটা আমাকে বুঝতে হবে। এটা বোঝাটা একটু জটিল, কিন্তু মনে রাখতে হবে অথবা মুখস্থ করে ফেলতে হবে। এই যে এই আচরণ বিধি আমি দেখেন ছোট ছোট লাইন দিয়ে দিয়েছি, কিন্তু এটা যদি মূল বই পড়তে যান আপনি, হ্যাঁ মূল বই কিন্তু এটা অনেক বড় দেওয়া আছে, 4-5টা করে সেন্টেন্স দেওয়া আছে। আমি কিন্তু একটা সেন্টেন্সেরও 2-3টা শব্দ দিয়ে শেষ করে দিয়েছি। আচ্ছা বলেন, যে বিজ্ঞাপন দিলে অন্য অ্যাডভোকেটের সমস্যা কি? সেও দিবে বিজ্ঞাপন, আমিও দিব, সমস্যা কি বলেন? আচ্ছা স্যার, বিজ্ঞাপন বলতে স্যার, বিজ্ঞাপন বা অ্যাডভার্টাইজমেন্ট বলতে আমরা বুঝি স্যার যে একটু অতিরঞ্জিত কিছু বা মুখরোচক কোনো কিছু প্রচারের মাধ্যম দিয়ে কাস্টমার ভাগিয়ে নেওয়া বা নিজের প্রতি নিয়ে আসা। তো স্যার এটা যদি ক্রমান্বয়ে চলতে থাকে, তো স্যার তাহলে তো নিশ্চয়ই অন্য অ্যাডভোকেটের বদনাম করা লাগবে বা এই বিজ্ঞাপনের হিড়িক পড়ে যাবে, যেটা তো স্যার আসলে মানে একটা প্রতিযোগিতার রূপ নেবে, যেটা পরবর্তীতে শত্রুতা হতে পারে স্যার। এটা কোম্পানির ব্যবসার মতো হয়ে যাবে স্যার। এখানে বিজ্ঞাপন দিলে কি হবে, টাউটের সংখ্যা বেড়ে যাবে। হ্যাঁ, আচ্ছা। অ্যাডভোকেট না তারপরেও তারা বিজ্ঞাপন দিয়ে আসবে, এক। দুই হচ্ছে চটকদার বিজ্ঞাপনের কারণে মানুষ কনফিউজড হবে, এবং জি একজন ভালো অ্যাডভোকেট সে মামলা হারাবে। তার মানে এখানে যারা সিনিয়র ভালো জানেন তাদের কাছে মামলা বেশি যাবে, যারা জুনিয়র তারা ধীরে ধীরে মামলা পারবে। আপনার পেশার প্রচার হবে কি করে? আপনার কাজের উপরে। আপনি মক্কেলদেরকে সেবা দিবেন, ভালো পারফরমেন্স দেখাবেন, এমনি আপনার সুনাম ছড়িয়ে যাবে। আপনি সততা দেখাবেন, মক্কেলকে সেবা দিবেন, ওই মক্কেলই আরো 5টা মক্কেল নিয়ে আসবে। আমি আপনাদেরকে পড়াচ্ছি, আমি খুব একটা বিজ্ঞাপন দিই না, শুধু ইউটিউবে ভিডিও দিই। অনেকে বিজ্ঞাপন দেয়, যারা কোচিং করায় কিন্তু অনেক বুস্ট করে বিজ্ঞাপন দেয়। আমি এখনো বিজ্ঞাপন দিই না, কারণ আমি যেহেতু অনলাইনে শুধুমাত্র করাই এবং আমার একটা বেডরুমকে আমার ক্লাসরুম, আমার চেম্বার রুম করে ফেলেছি। হ্যাঁ, ফ্ল্যাটের আলাদা করে আমার ভাড়া দেওয়া লাগছে না। যদি আমি অফলাইনে কোচিং করি এবং একটা বিশাল অফিস ক্লাসরুম নিই এবং সেটার যদি মাসিক ভাড়া 50,000 দিতে হয়, আমাকেও বিজ্ঞাপন দিতে হবে, কোচিংয়ের বিজ্ঞাপন, অ্যাডভোকেটের বিজ্ঞাপন না। যে আমার মক্কেল নেওয়ার জন্য যে ভালো এখানে সিভিল প্র্যাকটিস করা হয়, চলে আসেন আপনারা, এই বিষয়ে মামলা নেওয়া হয়, এগুলো কিন্তু আমি কখনো দিব না। তবে কোচিংয়ের বিজ্ঞাপন হয়তো বা দেওয়া লাগতে পারে, যদি আমার কোচিংয়ের পরিধি বৃদ্ধি পায়, তাই না? এবং জি স্যার। আমার আন্ডারে যদি 20 জন লোক চলে আসে, 20 জনকে বেতন দিতে হবে। আমার যদি কোচিংয়ের খরচ খরচ মাসে মানে 2 লাখ টাকা যদি হয়, তাহলে ওখান থেকে তো আমাকে অন্তত 3 লাখ টাকা ইনকাম করতে হবে, তাই না? জি তো সেটা পরের বিষয়।
তো আমি যেটা বলছিলাম, বিজ্ঞাপন দিলে যারা প্রকৃত আইনজীবী, যারা সিনিয়র আইনজীবী, তাদের কিন্তু ক্ষতি হবে। এবং এইটা পেশার ডিগনিটির সাথে যায় না। আপনি ভালো কাজ করবেন, ঢাকার বড় বড় আইনজীবী তাদের কিন্তু ওই চেম্বারের সামনে নিজের নামের পোস্টারও নাই, মানুষ এমনি খুঁজে নাই। বুঝতে পেরেছেন? জি স্যার। অনুমোদনহীন ব্যক্তিকে নিয়োগ দেওয়া হতে বিরত থাকা, ওই যে দালাল রাখা, এই ধরনের কাজগুলো করা যাবে না। প্রতিপক্ষের মক্কেলের নিকট বিরোধীয় বিষয় প্রকাশ করা হতে বিরত থাকা। মনে করেন আমি বাদী পক্ষের আইনজীবী, বিবাদী পক্ষ আমার সাথে যোগাযোগ করছে, করে আমাকে কিছু টাকা পয়সা দিতে চাচ্ছে, এবং আমি আমার মক্কেলের কিছু দুর্বলতা দিয়ে দিচ্ছি ওদেরকে, তার মানে অপর পক্ষের সাথে হাত মিলানো, এটা বিশ্বাসঘাতকতা করা, তাই না? জি স্যার। প্রতিপক্ষের অ্যাডভোকেটের অনুপস্থিতিতে আদালতে শুনানি করা হতে বিরত থাকা। মনে করেন আমি দাঁড়িয়েছি, জামিন শুনানি করব সিভিল সিআর মামলায়, অপরপক্ষের আইনজীবীকে সিন করিয়েছে কিন্তু তিনি আদালতে নাই। তো বাদী এসে দাঁড়িয়ে আছে, বাদীর অ্যাডভোকেট নাই, আমি শুনানি করে দিলাম, স্যার আমাকে জামিন দিয়ে দেন। তখন এটা করা উচিত না, আদালতেরও এটা দেখা উচিত উভয় পক্ষ আছে কিনা। আদালত বলবে ঠিক আছে, অপরপক্ষের আইনজীবী আসুক, তারপরে আপনি শুনানি করবেন। আর আমার এটা পিড়াপিড়ি করার দরকার নাই যে স্যার আমার এত সময় নাই, আমার তাড়াতাড়ি এটা শুনানি করে আমার সিদ্ধান্ত দেন। তার মানে অপরপক্ষের আইনজীবী আসবেন, উনিও শুনানি করবেন, আমিও শুনানি করব। কারণ আজকে আমি যদি অপরপক্ষের আইনজীবীকে ফাঁকি দিই, কালকে উনিও আমাকে ফাঁকি দিতে পারেন, তাহলে প্র্যাকটিসটা ব্যাড প্র্যাকটিসে জি পরিণত হবে জি না। জি 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 জি, এতে বিশৃঙ্খলা বাড়বে। তাহলে উভয় পক্ষ শুনবেন, আদালত শোনার পরে সিদ্ধান্ত দিবেন, তাহলে এটা ন্যায় বিচার হবে। একাধিক অ্যাডভোকেট নিয়োগে আপত্তি না করা। কোনো মক্কেলের যদি বাজেট থাকে বা ইচ্ছা থাকে যে একটা মামলায় তিনি দুইটা তিনটা চারটা অ্যাডভোকেট নেবেন, তাহলে এই অ্যাডভোকেট নিয়োগে আপত্তি করা যাবে না। আমি প্রথম নিয়োগ হয়েছে, আমি থাকবো, আপনি আরও সেকেন্ড বা থার্ড নিতে পারবেন না। তো করতে পারবে, সমস্যা নেই। ফি মক্কেল দিবে, আপনার সমস্যা কি? অ্যাডভোকেটগণ নিজেদের মধ্যে ব্যক্তিগত বিবাদ এড়িয়ে চলবেন, কেননা আইনজীবী নয় বরং মক্কেলগণই মামলার পক্ষ। ক্লায়েন্টস নট অ্যাডভোকেটস আর দ্য লিটিগেন্টস। লিটিগেন্টস মানে পক্ষ মামলার, বাদী বিবাদী। তাহলে বাদী বিবাদী মক্কেল, বাদী রহিম, বিবাদী করিম। অ্যাডভোকেট, বাদীর নিচে কি অ্যাডভোকেটের নাম থাকে না বিবাদীর নিচে অ্যাডভোকেটের নাম থাকে? যে অ্যাডভোকেট অমুক হচ্ছে বাদী, অ্যাডভোকেট অমুক বিবাদী। তার মানে অ্যাডভোকেটরা মক্কেলের পক্ষে মামলা পরিচালনা করেন সেকেন্ডারি ইন্টারেস্ট হিসেবে। তাহলে ফার্স্ট ইন্টারেস্ট কাদের? ক্লায়েন্টদের। তো ক্লায়েন্টরা নিজেদের জি নিজেদের মধ্যে শত্রুতা আছে বলে মামলা করছে আপনাদের মাধ্যমে। আপনারা এখন একটা ক্লায়েন্টকে জামিন নিয়ে দিবেন বা একটা ক্লায়েন্টকে ডিগ্রি ডিগ্রি নিয়ে দিবেন বলে, এই ডিগ্রি নিয়ে দেওয়ার কারণে, একটা আদেশ নিয়ে দেওয়ার কারণে নিজেদের মধ্যে ঝগড়াই, বিবাদে জড়িয়ে পড়ছেন। এটা করলে তো আদালতের পরিবেশ নষ্ট হবে। আমরা আদালতে পরস্পরের বিরুদ্ধে আর্গুমেন্ট করব, শুনানি করব, উচ্চবাক্য বিনিময় হবে, কিন্তু বাইরে বের হয়ে আবার হাসি মুখে একসাথে বসে চাও খাবো, তাই না? তার মানে জি অ্যাডভোকেটদের জি মধ্যে সৌহার্দ্য থাকবে। আমরা কি পড়ছি? অ্যাডভোকেটের পারস্পরিক আচরণ। মানে আদালতে আমরা কড়াকড়ি আচরণ করলেও আদালতের বাইরে এসে কিন্তু আমরা আবার কি কলিগস, তাই না? জি দায়িত্ব বিভাগ অনুসারে ফি বন্টন। একটা সেরেস্তায় একাধিক অ্যাডভোকেট থাকবে, যিনি সিনিয়র বেশি দায়িত্ব পালন করেন তার ফি বেশি হবে, যিনি জুনিয়র কম দায়িত্ব পালন করবেন তার ফি কম হবে। এটাও বলে দেওয়া আছে বিধি 8-এ, যেন ফি নিয়ে অ্যাডভোকেটদের মধ্যে গ্যাঞ্জাম না হয়, ঝামেলা না হয়। 9 বলা হচ্ছে পদাধিকারের বিধান মেনে চলা। পদাধিকার বলতে কেউ মনে করেন পিপি, কেউ এপিপি। তো এখানে এখানে কিছু বিধান আছে, বা সিনিয়র জুনিয়র যেটা, সেটা মেনে চলতে হবে। আবার সিনিয়র জুনিয়রের কথা 10-এ বলা আছে আলাদাভাবে। সিনিয়র ও জুনিয়র অ্যাডভোকেটদের মধ্যে শ্রদ্ধা ও স্নেহের সম্পর্ক থাকবে। এটা আমরা হাদিস থেকেই পাই, যে বড়দের শ্রদ্ধা করব, ছোটদের স্নেহ করব, তাই না? স্নেহ- জি তারপরে একাধিক অ্যাডভোকেটদের মধ্যে সিনিয়রকে মামলা পরিচালনার সুযোগ দেবো। আদালতে দাঁড়িয়ে আছে, জামিন শুনানি হবে, এখন সিনিয়রকে বলবো স্যার আপনি আগে বলেন, আপনি বলার পরে যদি দু একটা পয়েন্ট যুক্ত করতে হয় আমরা যুক্ত করছি। এটা সিনিয়রকে সম্মান দেওয়া। যেমন অ্যাটর্নি জেনারেল প্রি অডিয়েন্স আছে, তেমনি আদালতে, নিম্ন জি আদালতে একটা মামলায় 2-3 জন অ্যাডভোকেট দাঁড়ালে যিনি সিনিয়র, সম্মানভাবে তাকে বলতে দেওয়ার উচিত। কারণ তিনি গুছিয়ে বলবেন, কোনো জায়গায় পয়েন্ট ছুটে গেলে আমরা জুনিয়র অ্যাড করব। আর সিনিয়র যদি নিজেই বলে ঠিক আছে বাবা তুমি বলো, তারপরে কোনোটা মিস হলে আমি বলবো। অনেক সময় আমরা হায়ার করে নিয়ে যাই সিনিয়রকে। তো মামলার যিনি, মনে করেন আমার মামলা, আমি তো মামলাটা ভালোভাবে স্টাডি করেছি রাত জেগে, তাই না? ওইটার পুরো ফ্যাক্ট জি আমি ভালোভাবে বলতে পারবো। আর সিনিয়রকে সকালে যে বললাম, সিনিয়রের চাপ, তখন সিনিয়র বলবে তুমি হিয়ারিং করো, মাঝখানে আমি একটু বলে দিব নি। তো আমি হিয়ারিং করলাম 2 মিনিট, তারপরে সিনিয়র হয়তো বা 30 সেকেন্ড বা 10 সেকেন্ড অ্যাড করলেন।
তখন হিয়ারিংটা পরিপূর্ণ হলো। আর সিনিয়রকে যদি অনেক বড় মামলা হয়, খুবই গুরুত্বপূর্ণ হয়, সিনিয়রকে আগে থেকেই নথি দিয়ে রাখতে হবে। সিনিয়র রাত জেগে প্রস্তুতি নেবে, তখন সিনিয়রকেই বলার সুযোগ দিতে হবে আগে, পরিস্থিতি বলে দিবে। তবে সিনিয়রকে সম্মান দেওয়া আর কি, এটা বোঝানো হয়েছে। ক্লিয়ার হলো কেন এই 11টি বিধি অ্যাডভোকেটদের পরস্পরের প্রতি আচরণবিধি। ঠিক আছে। জি স্যার। অধ্যায় 2 মক্কেলদের প্রতি আচরণ 14টি আছে। মক্কেলের নালিশি সম্পত্তি অর্জন করা হতে বিরত থাকা। মনে করেন আপনি মক্কেল মামলা করতে আসছে, নালিশি সম্পত্তি মানে যেই সম্পত্তি নিয়ে মামলা হচ্ছে, বলছে স্যার এই সম্পত্তি আপনি কিনে নেন। তো মামলা চলছে, মক্কেল চালাতে পারছে না, মক্কেলের সম্পত্তি কম দামে আমি কিনে নিলাম, এটা করা যাবে না। মক্কেলের গোপনীয়তা রক্ষা করা, আমরা সাক্ষ্য আইনের 126-এ পড়বো, সেম জিনিস আছে এখানে। মক্কেল একটা গোপন জিনিস বলেছে, এটা কারো কাছে প্রকাশ করা যাবে না, আদালতেও না। অপর পক্ষের সাথে সম্পর্ক থাকলে তা প্রকাশ করা। মনে করেন একটা মামলা হয়েছে, বিবাদী আমার কাছে আসছে, এসে বলছে স্যার এই মামলাটা আপনার পরিচালনা করতে হবে। বাদী আমার আবার আত্মীয় হয়। তো আমি বিবাদী বলবো ভাই আপনি যে মামলায় আসছেন, বাদী তো আমার আত্মীয়, বাদী আমার ছোট ভাই, বা বাদী আমার শ্যালক। বুঝতে পেরেছেন? তো বাদীর সাথে যে জি আমার জি। সম্পর্ক আছে এটা আমাকে বলতে হবে, বা বাদী আমার বন্ধু, তার সাথে খুব ভালো সম্পর্ক, আপনি কি তারপরে আমাকে মামলা দিতে চান? এটা বলার পর দিলে দিল। দিলে আপনি যদি পেশাগত ডিগনিটি বজায় রাখতে পারেন, হ্যাঁ মামলা আপনি ঠিকভাবে পরিচালনা করবেন, যতই আপনার ভাই হোক, কিন্তু আদালতে ভাইয়ের পক্ষ না, মক্কেলের পক্ষে কাজ করতে হবে। ক্লিয়ার? জি স্যার। উভয় পক্ষে। তবে হ্যাঁ আমি বলি যে আমি নিজ গ্রামের বা এই নিজ এলাকার বা পরিচিত এলাকার, শ্বশুর বাড়ির এলাকার মামলা নেওয়া কমিয়ে দিয়েছি, নিলে সমস্যা হয়। কেন হয় সেটা পরে ব্যাখ্যা দেব। কারণ যদি নেওয়া হয় অপরপক্ষ দেখা যাচ্ছে দুই পক্ষই আত্মীয় হয়, একটু জটিলতা তৈরি হয়। আবার মামলা মনে করেন অপরপক্ষ হয়তো বা আত্মীয় না, কিন্তু যে পক্ষ আমার কাছে আসছে সে আমার এলাকার, তখন তারা অতিরিক্ত কিছু সুবিধা দাবি করে, স্যার এটা করে দিতে হবে, এই কটা প্রতি সপ্তাহে যেন ডেট আসে। হ্যাঁ মানে কিছু অদ্ভুত অদ্ভুত দাবি করে, যে আমি আপনার নিজের গ্রামের অ্যাডভোকেট, এটা কেন পারবেন না? জামিন হবার মতো না, তাও জামিন করে দিতে হবে। আবার অপরপক্ষ জামিনযোগ্য ধারা, তাও জামিন আটকে দিতে হবে। বাবার বাবার ঘরের বা মামার ঘরের কথা তো আর না, তাই না? আইনের যদি জি মামলার মেরিট না থাকে তাহলে সেটা কি চাইলেই পাওয়া যাবে? নিজ গ্রামের অ্যাডভোকেট হলেও তো আর পাওয়া যাবে না। তো কিছু অদ্ভুত অদ্ভুত অতিরিক্ত দাবি করে, এবং আবার মামলায় হেরে গেলে আবার সম্পর্ক শেষ, এলাকায় দুর্নাম করে শেষ করে দিবে। তো নিজ গ্রামের মামলা কম নেওয়াই ভালো, বুঝে শুনে নেওয়াই ভালো। এটা আপনাদের জন্য পরামর্শ। উভয় পক্ষে নিযুক্ত না হওয়া, কনফ্লিক্টিং ইন্টারেস্ট, মানে আমি বাদী পক্ষের অ্যাডভোকেট হলাম, বিবাদী পক্ষ আমার কাছে আসলো, মানে দুই পক্ষে ওকালতনামা দিলাম, এটা করা যাবে না। করলে কিন্তু বারে কমপ্লেন দিয়ে দিবে। বারে কমপ্লেন দিলে কিন্তু বার থেকে আপনাকে সাসপেন্ড করতে পারে সাময়িক, মানে বার কাউন্সিল না, লোকাল বার থেকে। ফি এর পরিবর্তে মক্কেলের নালিশি সম্পত্তি গ্রহণ করা হতে বিরত থাকা। 1 আর 5-এর মধ্যে কনফিউশন তৈরি হতে পারে। 5-এ বলা হচ্ছে যে ফি এর পরিবর্তে সম্পত্তি নিতে বলছে, মামলায় জিতে গেছে, জিতার পরে একটা ফি পাবে। স্যার ফি তো দিতে পারছে না, এই 5 কাঠা সম্পত্তি 5 কাঠা আপনি কিনে নেন, এটা করা যাবে না ফি এর পরিবর্তে। বা আপনি এই ফি এর পরিবর্তে 2 কাঠা নিয়ে নেন স্যার, আর 3 কাঠা আমার থাক, এটা করা যাবে না। বুঝতে পারলেন? জি 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 স্যার। নিজের সম্পত্তির সাথে মক্কেলের সম্পত্তি একত্রিতকরণ করা যাবে না। মনে করেন যে, যদি উদাহরণ দিই, যে একটা মামলা করতে কোর্ট ফি লাগবে 40,000 টাকা, এবং আমি সেখানে যদি কোনো মামলায় 40,000 টাকা কোর্ট ফি লাগে, হয়তো বা আমি 20,000 টাকা ফাইলিং ফি নিব। তো আমি বললাম ঠিক আছে 60,000 টাকা লাগবে মামলা শুরু করতে। তো বললো স্যার কোর্ট ফির টাকাটা আগে দিলাম আমি 40,000, আপনি শুরু করেন, পরে আপনাকে 20,000 টাকা দিচ্ছি। তো আমি বললাম যে না, আমার তো কিছু ফি দিতে হবে, না হলে আমি কাজ কানে শুরু করব। তো যদি সে বলবে স্যার আমি 40,000 টাকা আপনাকে দিতে পারলে পরে আপনাকে ফি 20,000 টাকা দিতে পারবো না, এই ধরনের কিছুটা কথাবার্তা হয়। এখন কোনো কারণে মনে করেন আমাকে ফি দিল, ফি নিলাম আমি, কত ফি নিলাম, 40,000 টাকা দিল, আর আমার ফিটা ডিউ রাখলো। এখন 40,000 টাকার কোর্ট ফি না কিনে আমি ওখান থেকে 20,000 টাকা কেটে নিলাম, নিয়ে বললাম যে আর 20,000 টাকা দেন, আমি কোর্ট ফি এখনো কিনিনি। এটা করা যাবে না। এটা করলে কি হবে, ওই যে নিজের ফি এবং মক্কেলের যে সম্পত্তি সেটা মিশ্রণের একটা উদাহরণ দিলাম। আবার আমি বললাম যে জি ঠিক আছে আমি একটা আপিল করবো, আপিলের জন্য খরচ হবে এত টাকা, এবং আমি ফি নেবো এত টাকা। তো ওই যে ফি আর ওই যে প্রকৃত খরচটা মিক্সড করা যাবে না। মামলা দায়েরে প্ররোচনা প্ররোচনা প্রদান করা হতে বিরত থাকা। কেউ একজন বলল, আলো মানে আমাকে আমার কাছ থেকে পরামর্শ নিতে আসলো, লিগ্যাল অ্যাডভাইস নিতে আসলো, আমি বললাম মামলা করে দেন।
মানে মামলা হয় না, তারপরে মামলা করার পরামর্শ দিচ্ছে, মানে উস্কানি দিচ্ছে, প্ররোচনা দিচ্ছে। প্ররোচনা মানে তো বোঝেন, অ্যাবেটমেন্ট, 107 ধারা পেনাল কোড। জি তা আমি জি অ্যাডভোকেট হিসেবে মক্কেলকে মামলা করার জন্য উৎসাহিত করছি, এটা করা যাবে না। ইনকাম বাড়বে এই ধান্দায়। মক্কেলকে আইন ভঙ্গের পরামর্শ দেওয়া যাবে না। একজন এসে বলল, ভাই এ তো খুব ঝামেলা করে, কি করব, মারবো নাকি? অনেকে বলে, ভাই মারেন এমন ভাবে যেন তার হাড় না ভাঙে এবং দেখা না যায়। মানে শরীরের নিচের অংশে মারেন, উপরের অংশে মারবেন না, রক্ত যেন না বের হয়, এরকম পরামর্শ অনেকে দিয়ে থাকে, আমি শুনেছি। তো এটা করা যাবে না, আইন ভঙ্গের পরামর্শ দেওয়া যাবে না। আবার অন্যের সম্পত্তি জোর করে দখল, নিয়ে নেবো স্যার, না নিয়ে নেওয়া যাবে না। বুদ্ধি কি স্যার, বল আমাকে শিখিয়ে দেন। কোনো বুদ্ধি দেওয়া যাবে না আইন ভঙ্গের, আইন নিজের হাতে তোলা যাবে না। অপরাধীর পক্ষে মামলা পরিচালনায় অনীহা প্রকাশ করা যাবে না। একজন আসছে, এসে বলছে, স্যার আমি ভুল ক্রমে একটা অপরাধ করে ফেলছি স্যার, আমি আমি চাই আপনাকে আমার পক্ষে মামলা পরিচালনা করেন। তো অনীহা প্রকাশ করা যাবে না, নিতে হবে। নিতে বাধ্য নই আমি, কিন্তু নিতে হবে। তার মানে অনেকে আছে নেই না এই ধরনের মামলা, এরকম একটা জিনিস। আর হয়তোবা নেয়, কিছু ক্ষেত্রে নিল, কিছু ক্ষেত্রে নিল না। অনীহা এক জিনিস, আর মানে নিতেই হবে। মানে এখানে বলা হচ্ছে না যে আমাকে নিতেই হবে। আমি কোনো মামলা নিব কি নিব না, আমার তো একটা ব্যক্তিগত স্বাধীনতা আছে। তো অ্যাডভোকেট হিসেবে তো সেটা থাকবে, কিন্তু অনীহা দেখানো যাবে না, মানে যাই আসছে অপরাধী হলে অপরাধীর পক্ষে মামলাই নিচ্ছে না। তো এটা করা যাবে না। তার মানে আপনি ওই যে আসামির পক্ষে মামলা নিবেন না, এটা করলে, এটা সাধারণত করে না সবাই। কারণ আসামির পক্ষে মামলা পরিচালনা করলে তো ইনকাম বেশি হয়, জামিন করানো, খালাস করালে। পারিশ্রমিকের অতিরিক্ত উৎকোষ গ্রহণ করা হতে বিরত থাকা, মানে একজন ঠিক আছে 20,000 টাকা দিল এবং বললো যে আপনাকে আরো 50,000 টাকা দিচ্ছি যেন জামিনটা হয় বা খালাস হয়। প্রয়োজনে আপনি কি করেন, বিচারককে একটু ম্যানেজ করেন। তো বিচারককে ম্যানেজ করতে গেলে তো বিচারককে ঘুষ দিতে হবে, এবং ঘুষ দিতে গেলে কি হবে, অসৎ আচরণ হবে। এবং কিছুদিন আগে একজনের অ্যাডভোকেট লাইসেন্স চলে গেল এই কাজ করতে গিয়ে। এই উৎকোষ মানে কিন্তু ঘুষ। তাহলে অ্যাডভোকেট নিজেও ঘুষ নিতে পারবে না, এবং মামলার যে ন্যায় বিচার ব্যাহত করার জন্য, কোনো কাজ করার জন্য কিন্তু উৎকোষ বা ঘুষ নিতে পারবে না। ফি নির্ধারণের ক্ষেত্রে মক্কেলের সাথে বিবাদে জড়ানো যাবে না। আমরা পড়ছি মক্কেলের সাথে কি করা যাবে না সেটা। মামলা পরিচালনার ক্ষেত্রে ব্যক্তিগত বিশ্বাস পরিহার করা, মানে আমি মামলা পরিচালনা করি, ভাই এটা হবে, আপনি জিতবেনই ভাই, এই মামলায় আপনার হারার কোনো কারণই নাই, এভাবে গ্যারান্টি দেওয়া যাবে না। কোনো মামলায় সাক্ষী হলে মামলাটি অন্য অ্যাডভোকেটকে পরিচালনার দায়িত্ব দেওয়া। অন্য একটা মামলা হচ্ছে, এই মামলায় যদি মনে করেন যে আমি সাক্ষী হিসেবে উপস্থিত থাকবো, কারণ এই মামলার সম্পর্কে আমি জানি ভালো, আমি সাক্ষী দিলে আমার মক্কেলের উপকার হবে, তাহলে আপনি ওই মামলাটা আর পরিচালনা না করে অন্য একজন অ্যাডভোকেটকে দায়িত্ব দিয়ে দেন মামলা পরিচালনা, এবং ওই মামলার আপনি সাক্ষী হয়ে যাবেন। তার মানে যেই মামলায় আপনি সাক্ষী হবেন, ওই মামলা আপনি অ্যাডভোকেট হিসাবে থাকতে পারবেন না। সাক্ষী মানে সাক্ষী, তখন আর অ্যাডভোকেট না। কোনো বিশেষ দিনে মামলা পরিচালনায় মক্কেলকে বাধ্য করা যাবে না। ভাই আপনি এই দিন জামিন ধরেন, ভাই এই দিন জামিন ধরলে ভালো হবে, হয়তোবা তার কোনো ঝামেলা আছে। তো মক্কেলকে বাধ্য করা যাবে না। মক্কেলকে কনভিন্স করতে পারে যে ভাই আগামী রবিবারে আমি একটু ঝামেলায় থাকবো, আগামী রবিবারে না সোমবারে আমি জামিন করে দিচ্ছি, বা সোমবারে জামিন ধরবো। তো আপনি সোমবারই করেন ভাই। মক্কেলকে অনুরোধ করতে পারেন, কিন্তু বাধ্য করা যাবে না এই দিনই করতে হবে। মক্কেল চাচ্ছে যে পরের সপ্তাহে জামিন ধরতে, আপনি চাচ্ছেন এই সপ্তাহে জামিন ধরতে, মানে মক্কেলকে বাধ্য করা যাবে না, কনভিন্স করতে হবে। আদালতের প্রতি দায়িত্ব, আদালতের প্রতি শ্রদ্ধাশীল মনোভাব রাখতে হবে। মানে আদালতে ইওর অনার স্যার এভাবে সম্বোধন করতে হবে। আদালতের সাথে ভদ্রভাবে কথা বলতে হবে। আদালতের নির্দেশ অমান্য করতে মক্কেলকে পরামর্শ দেওয়া যাবে না। আদালত যেটা বলছে, আদালত বলছে হাজির হতে হবে, মক্কেল বলতে হাজির হওয়ার দরকার নাই। তারপর আদালত নিষেধাজ্ঞা দিয়েছে, ইনজাংশন দিয়েছে, নিষেধাজ্ঞা ভঙ্গ করতে নির্দেশ মানে পরামর্শ দিচ্ছে মক্কেলকে, এটা করা যাবে না। বিচারককে বিভ্রান্ত করা যাবে না, মানে বিচারককে মিসলিড করা বলে, এখানে পাশে লিখে রাখতে পারেন মিসলিড। মানে একটা ভুলভাল আইন আপনি বলছেন, যেটা আপনি নিজেই জানেন না, তাহলে আদালত আপনার কথায় কনভিন্সড হয়ে জামিন দিয়ে দিবে, বা আপনার পক্ষে সিদ্ধান্ত আসবে। বার ও বেঞ্চ, বার বলতে সকল অ্যাডভোকেটস কে বার বলা হয়, আর বেঞ্চ বলতে সকল বিচারককে সমষ্টিগতভাবে বেঞ্চ। বার হচ্ছে একটা নাউন, এটাকে বলা হয় কালেকটিভ নাউন, আপনারা জানেন। নাউন 5 প্রকার: কমন নাউন, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন। তো এইভাবে 5 প্রকারের নাউন আছে। তো এটা একটা কালেকটিভ নাউন, যেমন ফ্যামিলি একটা গ্রুপ অফ পিপল,
তেমনি বার হচ্ছে গ্রুপ অফ অ্যাডভোকেটস, মানে পুরো অ্যাডভোকেটকে বার বলা হয়। আর বেঞ্চ বলতে সকল বিচারককে বেঞ্চ বলা হয়। তাহলে বিচারক এবং আইনজীবীদের মধ্যে, মানে অ্যাডভোকেট ও বিচারকের মধ্যে পেশাদারিত্বের সম্পর্ক বজায় রাখা। তার মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এই লেভেলে নিয়ে যাওয়া যাবে না কোনো বিচারকের সাথে, যেটা হয়তোবা আপনার পক্ষে তিনি রায় দিতে কি করেন, কনভিন্সড হয়ে যান। মানে বন্ধুত্ব করা যাবে না বিচারকের সাথে, এটা বোঝানো হচ্ছে। আবার বিচারকের সাথে শত্রুতাও করা যাবে না। পেশাদারিত্ব থাকতে হবে, প্রফেশনাল রিলেশন রাখতে হবে। প্রফেশনালের বাইরে কিন্তু আপনার যাওয়া যাবে না। এখন যদি প্রশ্ন করেন যে অ্যাডভোকেট কোনো বিচারক পরিবারে কি বিয়ে শাদীর ঘটতে পারে না? ঘটতে পারে। সেই ক্ষেত্রে কি করা হবে, যে ওই একই এলাকায় যদি তার বিচার হয় এবং জানতে পারে, তাহলে ওই আত্মীয় যিনি বিচারক, ওই আত্মীয়র কোর্টে ওই অ্যাডভোকেট কি করতে পারবে না, শুনানি করতে পারবে না। এই ধরনেরও বিধান আছে, সাধারণত এটা হয়। তাহলে আবার কি হয়ে যাবে, বায়াস হয়ে যাবেন উনি। সরকারি আইনজীবী কর্তৃক ন্যায় বিচার নিশ্চিত করা, এটা বারবার আসে বিধি 5। চলমান মামলার বিষয়ে খবরের কাগজে সংবাদ প্রদান করা যাবে না। মামলা শেষ হলে দেওয়া যাবে, মামলা চলাকালীন দেওয়া যাবে না। বিচারক নির্বাচনে রাজনৈতিক প্রভাবমুক্ত থাকা, বিজ্ঞ আদালতে যথা সময়ে হাজির থাকা, বিজ্ঞ অ্যাডভোকেটকে অহেতুক পরামর্শ প্রদান করা যাবে না। বিজ্ঞ আদালতকে পরামর্শ দেওয়া যাবে না। 4, জনগণের প্রতি আচরণ 8টি আছে। কাউকে হয়রানি করার উদ্দেশ্যে মামলা করা হলে তা পরিচালনা না করা। একজন যদি হয়রানি মিথ্যা মামলা করতে চায়, ওই মামলা নেওয়াই যাবে না। অপর পক্ষের সাথে ভালো ব্যবহার করা, কাউকে হয়রানি করার উদ্দেশ্যে দেওয়ানি মামলা করা হলে তা পরিচালনা করতে অস্বীকৃতি জানা, মানে বিবাদী হিসাবে মামলা করা যায়, পরিচালনা করা যাবে না। আর 1 নাম্বার হচ্ছে বাদীর পক্ষে, 3 নাম্বার বিবাদীর পক্ষে।